সুপ্রিয় দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে আজকে হচ্ছে ২৫তম পর্ব। আমি অঞ্জনাইচ, আপনাদের সাথে পথ চলছি। অনেক ধরনের মানুষের সাথে কথা বলছি। তারা সবাই তাদের জায়গায় অনেক বড় সেলিব্রিটি। তাদের সাথে কথা বলতে গিয়ে আমার বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। এই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনাদের সামনে যাকে আমরা হাজির করব, উনি উনি শুধু বিখ্যাত বললে কম হবে, উনি অনেক বিখ্যাত একজন মানুষ। আমাদের জেনারেশনের সবাই ওনাকে এক নামে চেনে, কানন ভাই, সাইদ হাসান কানন। কানন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাকে পেয়ে আমার ভালো লাগছে এই জন্যই যে আমার এই প্রোগ্রামে, আমাদের চ্যানেলের এই প্রোগ্রামে আমরা প্রথম কোনো মানে খেলোয়াড়কে নিয়ে আসলাম, ফুটবলার। আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই প্রোগ্রামে প্রথম খেলোয়াড় হিসাবে আমি আপনাকে আনবো, তো আমি আনতে পারলাম, এই জন্য আমি অনেক খুশি। এই জন্য আমি ধন্যবাদ জানাই চ্যানেলসকে, ধন্যবাদ জানাই আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। চ্যানেলস তো আপনার পরিবারের মতো। চ্যানেলসের সবার সাথেই আপনার অনেক সখ্যতা। আপনার সাথে আমরা অনেক কথা বলবো, অনেক কিছু জানাবো। প্রথমে একটা কথা দিয়ে আমরা শুরু করতে চাই। এই যে আপনার সোনালী অতীত, দর্শকদেরকে একটু বলতে হয়, রিকল করতে হয়। মানে আমি আমার ছোটোবেলা দেখতাম, আমার ছোটোবেলা বলতেছি আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, তখন বাংলাদেশে ফুটবলের যে ক্রেজ ছিল, স্টেডিয়ামে টিকিট পাওয়া যেত না। দর্শক কি, বাংলাদেশ, পুরো বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, আবাহনী আর মোহামেডান। আমি মোহামেডানের সাপোর্ট করতাম, আপনি ছিলেন মোহামেডানের গোলকিপার। এবং আমরা সবসময় বলতাম যে কানন ভাই বার পোস্টের নিচে আসে মানে আর চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, গোল হবে না। এই ফিলটা আপনার হতো না? অবশ্যই, তখন তো ফুটবলের কেজ ছিল। আমরা যখন ফুটবল খেলি আসলে শুরু করি আপনার বাচ্চা বয়হুড দিয়ে শুরু করি আমি অ্যাকচুয়ালি ডান পিঠে ছেলে ছিলাম। আমরা 4 ভাই 2 বোন। আমার খেলাধুলার আমি একটা নেশা ছিল আমরা স্কুল লোকায় তখন ওই সময় কিন্তু ফুটবল খেলার জন্য সবাই ফুটবলেই ছিল আমাদের একমাত্র এই পড়াশোনার পাশাপাশি আনন্দের একটা জায়গা। তা আমরা স্কুল শেষ করি, আমরা মাঠে, আমাদের তখন প্রচুর মাঠ ছিল, এখন তো মাঠ ঘাট অনেক কম। আমরা ওই স্কুল ফাঁকি দিয়েও আমরা খেলতাম, খেলার মধ্যে নেশা ছিল। ঢাকার মানুষ? আমরা ঢাকায়, আমি বাড্ডা থাকি। আচ্ছা আচ্ছা। বাড্ডায় আমার জন্ম, বাড্ডা থেকে আমি বড় হয়েছি। সেইখানে আমরা ওই স্কুল ফাঁকি দিয়ে খেলতাম। আমাদের পাশে শুটিং ক্লাব যে এখন আছে, সেখানে কিন্তু মাঠ ছিল, ফুটবল খেলতাম ওইখানেই শুধু আমরা। আমার বাড্ডা, ওইখান থেকে শুটিং ক্লাবে এসে খেলতাম। আর এই আমাদের সিনিয়র বড় ভাইরা, অর্গানাইজাররা ছিল ভালো ভালো তখন। এখনকার অর্গানাইজার নাই, এখন কিন্তু ফুটবল উৎসাহিত করার জন্য বাচ্চাদের যে একজন অর্গানাইজার লাগে, কিন্তু এখন কিন্তু সেই অর্গানাইজার কিন্তু নাই। আমাদের সময় যখন আমি বাড্ডা, নবীন ক্রীড়া চক্র ছিল আমাদের, 4 ডিভিশনের একটা টিম ছিল, ওইখান থেকে আমার যাত্রা শুরু। আমরা ওইখানে আমাদের এলাকায় আমরা নিজেরাই টিম করি, টিমের নাম নবীন ক্রীড়া চক্র ছিল। আচ্ছা। আমাদের সিনিয়র বড় ভাইরা ছিল এখানে, আমাদের উৎসাহিত করতেন। যেমন আমাদের না বললেন ওনাদের নাম, আমাদের হাফিজ ভাই ছিলেন একজন শ্রদ্ধেয় বড় ভাই, নবীন ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে লালা ভাই, বজলু ভাইরা আমাদের অনেক উৎসাহিত করতো। মনিরুল হক, মনু ভাই আমাদের রেফারি ছিল, ফিফার রেফারি, আমাদের বাড্ডারই। আমাদের বাড্ডা থেকে কিন্তু আমরা অনেকগুলো প্লেয়ার একসাথে ফার্স্ট ডিভিশনে খেলেছি। যেমন আমি, আতিক, নকিব, মিন্টু, এরা কিন্তু সব বাড্ডার প্লেয়ার। আমরা একসাথে খেলতাম বাড্ডা। সবাই কি ওই ক্রীড়াচক্রেই ছিল? নবীন ক্রীড়া চক্রের প্লেয়ার সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো ওটা একটা একজন রেফারিও ছিল আমাদের, মনু ভাই, উনি মারা গেছেন, উনিও কিন্তু ফিফা রেফারি ছিলেন। আমাদের বাড্ডায় একটা ফুটবলের বখতিয়ার, একটা ফুটবল ছিল, ফুটবল প্লেয়ার, ও কিন্তু বাড্ডারের প্লেয়ার। বখতিয়ার যে ইসে খেলছিল আর কি, ডানাগতিয়া কাপ, হ্যাঁ, প্লেয়ার, ও বাড্ডার প্লেয়ার। আমাদের একটা বেস বাড্ডা থেকে কিন্তু অনেক, আমরা সবাই ন্যাশনাল টিম পর্যায়ে খেলেছি। ওইখানে একটা কেমন একটা মাটির একটা টান ছিল, মানে ওইখানে ফুটবলের ছিল, মানে কি বলে, উৎপত্তি একটা স্থান মনে হইতো আমাদের। যাই হোক, আমরা ওইখান থেকে নবীন চক্রে খেলার পর থেকেই আমি শুরু করি খেলা আর কি, আমাদের 4 ডিভিশন দিয়ে শুরু। তারপরে আমরা আস্তে আস্তে উপর দিকে আসি, ফার্স্ট ডিভিশন দিয়ে খেলি। তারপরে ফুটবলের আমি ওই টাইমের কথা জিজ্ঞেস করছে যে আপনি তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি গোলকিপার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। তো ওই টাইমে এত যে দর্শক, এত যে উন্মাদনা, মানে ধরেন আমার মনে হয় আপনি মানে রাস্তায় একা একা হাঁটতে পারতেন। ওই সময়টা ছিল ফুটবলের স্বর্ণযুগ, হ্যাঁ, সত্যিকার অর্থে। ফুটবল ছাড়া তো কিছু ছিল না তখন, ক্রিকেটও কিন্তু তখন ছিল না। ফুটবল খেলার দেখার জন্য মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ স্টেডিয়ামে আসতো খেলা দেখতে। তখন আপনার প্রতিদিন, যদি যেদিন মোহামেডান আমাদের খেলা থাকতো, তখন কিন্তু সব কিছু বন্ধ থাকতো। রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ, বাসায় বাসায় ফ্ল্যাগ উঠতো, এবং দর্শক স্টেডিয়ামে জায়গা নিত না।
দর্শক ভিতরে ঢোকার পরে বাইরেও প্রায় 20-25 হাজার দর্শক বাইরে দাঁড়িয়ে থাকতো ঢোকার জন্য। আর আমরা তো তখন 80-90 দশকে কিন্তু ফুটবলের স্বর্ণযুগ কেন বলি, যে ফুটবলটা ওই সময়কার প্লেয়াররাও কিন্তু খুব ভালো প্লেয়ার ছিল, ইন্ডিভিজুয়াল প্লেয়ার। যেমন আমারই বিশেষ করে আমারই অনেক ভক্ত ছিল, পার্সোনাল ভক্ত। আসলামের পার্সোনাল ভক্ত ছিল, সাব্বিরের পার্সোনাল ভক্ত ছিল, কাইসার আহমেদের পার্সোনাল ভক্ত ছিল, মুন্না মারা গেছে, মুন্না সেরা প্লেয়ার ছিল এশিয়ার। ওই সময় প্লেয়ারেরও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফুটবল প্লেয়ার ছিল, ফুটবলাররা ছিল, যার ফলে কিন্তু পাবলিক আমাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে আসতো। এখন আমাদের খেলা শেষ করার পরেই, আমাদের পরে আলফাজ, নকিব এরা শেষ করার পরে কিন্তু মাঝখানে একটা বিরাট একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। এটা আছে। আমি আসলে ওই যে ফ্ল্যাগের কথা বলছেন পরে আমার একটা জিনিস মনে পড়লো। আমরা যেহেতু এখন বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে, এই বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা একটু আলাপ করব, পরে আমরা আবার আপনার জীবনের মধ্যে চলে যাব, আরও অনেক প্রসঙ্গে আমরা কথা বলবো। এই যে বাংলাদেশের বিভিন্ন ভবনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের পতাকা লাগানো হয়, এটাকে আপনার কীরকম মনে হয়, মানে কি মনে হয় এটাকে খুব আপনি সাপোর্ট করেন? হ্যাঁ, অবশ্যই। এটা ফুটবল এমন একটা জিনিস, পৃথিবীর সব দেশেই কিন্তু সব বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করে। স্পোর্টস এটা তো একটা বিশ্বের সর্বোচ্চ একটা অবস্থানে খেলা হচ্ছে এখন ওয়ার্ল্ড কাপ, সেইখানে কোনো ভেদাভেদ নাই। এবং ফুটবল একটা, আমার মনে হয় যে ফুটবল যারা উন্মাদনা, এটাও কিন্তু একটা, মানে একটা ফুটবলের ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ড উন্মাদ। হ্যাঁ, উন্মাদ। এটা কিন্তু অন্য কোনো খেলায় হয় না, এটা অন্য কোনো খেলা হয় না। এটা তো বিশাল একটা ব্যাপার, 4 বছর পর পর হয় এরকম একটা আনন্দের। একটা মজার তথ্য দিয়ে গ্রেটেস্ট শো অন আর্থ বলে এই কারণে। একদমই তাই। একটা মজার তথ্য দিই যে বাংলাদেশে তো, ওইখানেও আবার বাংলাদেশের 2টা টিমের সাপোর্ট সবচেয়ে বেশি, ব্রাজিল অথবা আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার সাথে একটা ব্যাপার হয়েছে, যেটা আমি মাত্রই দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যে আর্জেন্টিনার লোকজন জানে যে বাংলাদেশে তাদের অনেক পতাকা টানানো হয় এবং বাংলাদেশের লোকজন অনেক সাপোর্ট করে আর্জেন্টিনাকে। এই জন্য তারা কী করছে জানেন, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার সময় বা বাংলাদেশের যখন ক্রিকেট খেলা হয়, তারা বাংলাদেশের পতাকা টানায়। তো এটা চিন্তা করেন যে কত মানে রিলেট। তো ওরা বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য ওরা কি পতাকা টানাচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পাবলিক কিন্তু ফুটবলকে পছন্দ করে বেশি, বুঝছেন? এই যেমন জার্মানি একটা লোক, একটা কৃষক, সে লোন করে ফ্ল্যাগ তৈরি করছে, জার্মানির ফ্ল্যাগ দেখছেন? হ্যাঁ, একটা বিরাট বিশাল আকারে সে প্রতি ওয়ার্ল্ড কাপে সে একটা জার্মানির ফ্ল্যাগ বানায়। সে টাকা থাকুক চাই না থাকুক, এই যে মানুষের ভিতরে যে আনন্দ উদ্দীপনা আর কি, এবং একটা বিরাট ক্রেজ বাংলাদেশে, সবাই যে ফ্ল্যাগ উড়ায়, এটা কিন্তু আনন্দের ব্যাপার। এখানে তো মারামারি, যুদ্ধ, ঝগড়া এগুলো কিন্তু নাই। সবার ভিতরে একটা সৌহার্দ্য সম্পর্ক সৃষ্টি করে কিন্তু এই ফুটবল এবং ওয়ার্ল্ড কাপ। না এবং মানে আপনি মারামারির কথা বললেন, দেখা যায় যে আসলে ওই মহারণ আবহানিক খেলায় যেভাবে মারামারি হতো, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেও কিন্তু একটা মারামারি হয়। মানে আমি কেন, সে কেন ব্রাজিল, আমি কেন আর্জেন্টিনা, এই নিয়ে কিন্তু দেখা যায় যে বন্ধুত্ব চলে যায়। তাই তোর সাথে কথা বলবো না, কারণ তুই ইসের সাপোর্ট করিস, ব্রাজিল করিস। ঘরে ঘরে ঝগড়া হয়, ঘরে ঘরে ভাই ঝগড়া হয়, একজনের ব্রাজিল একজন আর্জেন্টিনা। হ্যাঁ, এটা তো একটা আলাদা উন্মাদনা, এই উন্মাদনা। তো এবারে 1 মাস ব্যাপী সবাইকে আনন্দ করছে। এবারের যে ওয়ার্ল্ড কাপটা হইতেছে, এবার যে আমরা দেখতেছি, এটা নিয়ে আপনি কীরকম, আপনি এক্সাইটেড কেমন? এইবার ওয়ার্ল্ড কাপটা আসলে এমন একটা টাইমিং, বিশেষ করে আমাদের জন্য, আমাদের বাংলাদেশি জনগণ বা পাবলিকের জন্য, যে টাইমটা খুবই অড টাইম। ভোর 4টার সময় খেলা বা 7টার সময় খেলা, এটা তো একটা টাইমিংটা আসলে মিলানো টাফ হয়ে যায়। যে সবাই তো ঘুমের মাঝে, ঘুমের ঘোরে ফুটবল দেখতে গেলে কিন্তু এনজয় করা যায় না। না, 4টা 7টা, এটা যে খেলাগুলো আবার একটু আগে হয়, 12টা 13টার দিকে হয়, 11টা এগুলো ঠিক আছে, 11টা 12টা এগুলো এনজয় করা যায়। কালকে যেমন জার্মানির খেলা 11টা ছিল, সেখানে আমরা এনজয় করেছি। খেলাটা উপভোগ করার জন্য আপনার একটা ফ্রেশ মাইন্ড লাগবে। তো একটা জিনিস এনজয় করতে হলে আপনাকে মন মানসিকতা ভালো থাকতে হবে। ঘুমের ঘোরে তো এনজয় করা যায় না। এই টাইমিংয়ের জন্য একটু সমস্যা আমরা ফিল করছি, আসলে আমিও ফিল করছি। ঠিকমতো অ্যানালাইসিস করা যাচ্ছে না, কোন প্লেয়ারের নাম চিনতে পারতেছি না, ধরতে পারতেছি না, ঘুমের ঘোরে আছি। এটা একটা সমস্যা সত্যিকার অর্থে। আপনি ব্যক্তিগতভাবে কোন টিমের সাপোর্টার? আসলে আমি তো কোচ এবং আমি সাবেক প্লেয়ার এবং এক সংগঠক। এখনও কিন্তু বলা যাচ্ছে না কোন টিমের সাপোর্ট করব। বেসিক্যালি আমরা যখন খেলতাম 82 থেকে শুরু করে, তখন কিন্তু আমরা ব্রাজিলের সাপোর্টার ছিলাম, আমি ছিলাম বিশেষ করে, বিকজ অফ সক্রেটিসের মতো প্লেয়ার ছিল, জিকোর মতো প্লেয়ার ছিল, কাফুর মতো প্লেয়ার ছিল, খুব ভালো ভালো প্লেয়ারের কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল। অ্যাটাকিং ফুটবল খেলতো তারা খুব। আর খেলা তো সাম্বা ফুটবল, টিকি টাকা ফুটবল খেলতো, খুব ফ্যান্টাস্টিক ফুটবল ছিল তখন। ওদের খেলার পাশাপাশি তখন কিন্তু কেউ ছিল না। এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে ব্রাজিলের খেলার থেকে ফলো করতে করতে খেলাগুলো এখন কিন্তু কম্বাইন্ড ফুটবল
পাসিং ফুটবল কিন্তু এখন আসছে, কিন্তু স্টার্টিং করে কিন্তু ব্রাজিলের যে সুপার প্লেয়াররা ছিল দেখার মতো, রোনাল্ডিনো, কাফু, সক্রেটিস, খুব ভালো ভালো প্লেয়ারের সম্পূর্ণ মান ছিল, এক্সাইটেড ছিল, এবং ওদের খেলার ভিতরে মানে ডিফারেন্ট টাইপের খেলা ছিল, জাদুঘরের মতো খেলা খেলতো ওরা। তখন থেকে আমরা খেলা স্টার্ট করি, তখন 82 থেকে। তখন ওই ওদের খেলা দেখতে দেখতে আমরা ব্রাজিলেই রয়ে গেছি, এখনও ব্রাজিল সাপোর্ট করি। যদিও ব্রাজিল এখন ভালো করছে না, তারপর কিন্তু 5 বছরের চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা। এখন গত বছর ওয়ার্ল্ড কাপ ভালো করতে পারে না, এই বছর প্রথম দিকে ফার্স্ট ম্যাচ দেখলাম খুব একটা ভালো করছে না, তবে দেখা যাক ব্রাজিল হয়তো ভালো করবে। তো আর্জেন্টিনা তো মনে হচ্ছে যে মানে আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা বলতেছে যে এবার আর্জেন্টিনা যা খেলবে ব্রাজিল কেউ পাত্তাই পাবে না। তো এটা কি আপনার মনে হয় যে না, আমার মনে হয় এই যে এটা বলা ঠিক না, বিকজ খেলাগুলো তো এখন দেখিনি, সব খেলা বড় বড় খেলাগুলো শুরু হয়নি এখনও। ব্রাজিলের ম্যাচটাই শুরু দেখলাম, আর্জেন্টিনার খেলা এখনও দেখি নাই, জার্মানির খেলা দেখলাম। মোটামুটি এই কতগুলো টিমের ভিতরে থাকবে। তারপরেও মরক্কো যে খেলা খেলছে ওই দিন ব্রাজিলের এগেনস্টে, ফ্যান্টাস্টিক খেলা, সবাই উপভোগ করছে। মরক্কো গতবারের কিন্তু সেমিফাইনালের টিম, সেই ক্ষেত্রে মরক্কোর টিম খুব ভালো, এই টিমকে ফালাই দেওয়া যাবে না, অনেক শক্তিশালী টিম, এবং ওদের খেলার স্টাইল ইজ ডিফারেন্ট। বিশেষ করে রাইট ফুল ব্যাক, লেফট ফুট ব্যাক, দুইজন যে খেলে একটা টিমের, এই দুজনের খেলা, ওভারল্যাপিং, আবার যাওয়া আসা, ফ্যান্টাস্টিক। এই কারণে আমি টোটাল মরক্কো টিমের আমি দেখলাম যে যতগুলো খেলা দেখলাম মরক্কো টিম ভালো ফুটবল খেলেছে। পাশাপাশি জার্মান টিম কালকে ভালো খেলেছে, 7 গোলে জিতা তো ডিফারেন্ট ব্যাপার। জার্মান টিমের খেলা খুব ভালো, 7-1 গোলে জিতলো কালকে। জার্মান টিমের খেলাও আমার খুব ভালো লেগেছে, অনেক ভালো ফুটবল খেলেছে এবং অনেক শখে ফুটবল খেলেছে। দেখা যাক এটা ধরে রাখতে পারবে কিনা লাস্ট পর্যন্ত। অনেক বড় টুর্নামেন্ট, 48টা দেশের খেলা, তারপরে সেকেন্ড রাউন্ড 32 রাউন্ড, 16, 8, আবার সেমিফাইনাল, ফাইনাল, অনেক বড় একটা লম্বা একটা চওড়া পার হয়ে। জার্নি। তারপরও আপনি তো ধরেন মানে আপনি একজন নামী ফুটবলার এবং আপনি তো এগুলো বোঝেন, প্রেডিকশন তো বোঝেন। আপনার কাছে প্রেডিকশন কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন কে হবে, যেহেতু খেলা হচ্ছে আমেরিকাতে? সেটা বললাম না আপনাকে, এখনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু এখনো না, আমি বলছি প্রেডিকশন। ধরেন আপনি এটা বললেন, এটা অনেকটা জুয়া ধরার মতোই, যে আমি ধরলাম মেক্সিকো ওদের মাঠে খেলা, ওরা ভালো করছে, অনেক ভালো টিম মেক্সিকো টিম। কানাডা টিম হয়তো খুব একটা ভালো পর্যায়ে যেতে পারবে না, তবে যেমন আমরা খেলা দেখলাম অস্ট্রেলিয়ার খেলা, অস্ট্রেলিয়া কিন্তু ভালো খেলেছে ওই দিন, খুব ভালো ম্যাচ খেলেছে। দেন জার্মানি টিম, প্রেডিকশন করা আসলে এখনও মুশকিল। আমরা তো একটু অনেক অ্যানালিসিস করি, তারপরে বলতে পারবো যে কোন পর্যায়ে যায়। না, সাধারণত দেখা যায় কি খেলা গেলে বলতে পারবো আর এই মানে আমেরিকার দিকে যদি খেলা হয়, মানে আমেরিকা বা সাউথ আমেরিকা এইসব দিকে খেলা হলে সাধারণত ব্রাজিল বা আর্জেন্টিনার মধ্যেই থাকে, ওই তো ল্যাটিনেই থাকে। আবার যদি এইদিকে চলে আসে, ধরেন আমাদের এদিকে মানে এশিয়া, জার্মানি, ইউরোপের দিকে আসলে ইটালি, জার্মানি থাকে, হ্যাঁ, এরা শিরোপা তো খুব বেশি দল নিতে পারে না। যেমন মরক্কো, যদি মরক্কো চ্যাম্পিয়ন হয় খুশি হব, নতুন একটা টিম চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ। কিন্তু মানে যেহেতু আমেরিকার সাইডে, তাহলে কি মনে হয় যে আমেরিকার কোনো একটা টিম চ্যাম্পিয়ন হতে পারে, এরকম কি আপনার মনে হয়? আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, মেক্সিকো, স্পেন, পর্তুগাল এগুলোই তো টপ লেভেলে চলে আসে সাধারণত। যদি মিরাকেল কিছু হয়, মরক্কো হয়তো গতবারের মতো করতে পারে, মরক্কো টিম দেখলাম ভালো। আর আমি ওইরকম এদেরকে বিট করে আসার মতো টিম আমি এখনও দেখিনি। যে 8-10টা টিম কিন্তু হাতে গোনা, চোখে পড়ে। এই স্পেন টিম ভালো, এরা খেলা দেখি, আজকে খেলা আছে হয়তো। তারপরে এদের ভিতরে থাকবে। তারপরে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু একটু ভাগ্যের ব্যাপার। আপনি গতবার দেখেন, গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, ফার্স্ট ম্যাচ সৌদি আরবের সাথে ফার্স্ট ম্যাচ হারে তারা, তারপরে কিন্তু তার চ্যাম্পিয়ন হয়ে গেল। এই চ্যাম্পিয়ন কিন্তু টোটালি ভাগ্যের ব্যাপার, ফেভার করতে হবে আপনাকে। এত বড় জার্নি, সবগুলো প্লেয়ার ফিট থাকবে কি না, কনসিস্টেন্সি লেভেল কি ঠিক থাকবে কি না, ইঞ্জুরি হয় কি না, ইঞ্জুরি সেফটির ব্যাপার আছে। আবার অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ফাইনালে চ্যাম্পিয়ন হতে হবে। সো লং টার্মের জার্নি, এখনই বলা যাবে না যে অনেক কিছু আছে কিন্তু এখানে। প্লেয়ারদের সুস্থতা, প্লেয়ারদের ফুডিং এনভায়রনমেন্ট, প্লেয়ারদের ওইখানকার ওয়েদার অ্যাডজাস্টমেন্ট, সবগুলো প্লেয়ার সুস্থ থাকবে কি না এন্ড অফ দ্য ডে, এগুলো কিন্তু বিষয় রয়ে গেছে। এখন কিন্তু এখনই আপনি কোনো প্রকার বলতে পারবেন না যে অমুকটা চ্যাম্পিয়ন হয়ে যাবে হুট করে,
কারণ এটার সুযোগ নাই, কারণ এটা লং টার্ম জার্নি, একটা বিরাট না, জার্নি। এটা লং টার্ম জার্নি। কিন্তু আমি আবার একটা জিনিসে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে ফুটবল নিয়ে আমরা অনেক কথা বলছি। ফুটবলের আপনাদের সেই গোল্ডেন টাইমটা নিয়ে আমরা আরও কিছু কথা বলবো এরপরে। তো ফুটবলের এখনকার অবস্থাটা কি? মাঝখানে আমাদের একটু ইয়া তো জানি আমরা সবাই, খুব খারাপ সময় ছিল ফুটবলের। এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমি ফুটবল ফেডারেশনের একজন মেম্বার। আমাদের এই কমিটি আসার পর থেকে কিন্তু আমরা চেষ্টা করছি ফুটবলকে ঘুরে দাঁড়ানোর জন্য। যার পরিপ্রেক্ষিতে দেখছেন আমরা এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে আমরা খেলেছি, আমরা ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ জিতেছি, আমরা এই বাইরে গিয়েও ভালো খেলেছি। আমাদের এই টিমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়াররা আসছে, হামজা, ফামিদুল, এরা আসার পর কিন্তু বাংলাদেশের ফুটবলের একটু চেঞ্জ আসছে। এটা আপনারা সবাই জানেন, দেখছেন যে জনগণ ওই যে আমাদের খেলার মাঠে ঢাকা স্টেডিয়ামে প্রচুর লোক ছিল, আমরা আনতে পেরেছি লোকদের। এবং মোটামুটি এখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ফুটবল দিকে খবর রাখছে। অনেক ফেসবুকে অনেক পোস্ট আসতেছে, অনেক বকাবকি শুনি আমরা, অনেক ভালো খারাপ নিয়ে আসছে। এই সমালোচনা কিন্তু শুরু হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। না, নতুন প্রজন্মের ছেলেরা, বাচ্চারা যেভাবে ফুটবল বুঝে, এখন ফুটবল নিয়ে অনেক সমালোচনা করে, আলোচনা করে। আমি ওদেরকে সাধুবাদ জানাই, আর আমাদের বকে, নো প্রবলেম। তার মানে আমরা বুঝতেছি যে ফুটবলের একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, ফুটবল আবার ফিরে দাঁড়াচ্ছে। কিন্তু র্যাঙ্কিংয়ে তো আমাদের বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু খারাপ নাই, আমরা 180-তে 80-85-এর ভিতরেই আছি। তারপর র্যাঙ্কিং তো আপনার যত ফুটবল খেলবেন, যত ভালো রেজাল্ট হবে, যত বাইরে যত ম্যাচ খেলবেন, তখনই কিন্তু র্যাঙ্কিংয়ের আপডাউন হয়। সেক্ষেত্রে আমরা যে লাস্ট ম্যাচ ইয়াতে খেললাম, সান মারিনোতে খেললাম, ইউরোপে জীবনের প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিম ইউরোপে খেলতে গিয়েছিল, সান মারিনোর সাথে খেলে আসলো, আমরা জিতেছি ওই ম্যাচ। তা আমাদের প্লেয়াররা ওইখানে যে ওই এনভায়রনমেন্টে ভালো করে আসছে। এখন আমরা আশা করি যে আগামী দিন আরও ভালো হবে। এবং আমরা ফুটবলকে আসলে এই মাঝখানে যে বিরাট একটা গ্যাপ ছিল, ফুটবলের একটু খারাপ অবস্থা ছিল, সেইটাকে ঘোরা দাঁড়ায় তোলে একটা লং টার্মের প্ল্যান লাগবে। আমরা কিন্তু লং টার্মের একটা প্ল্যান অলরেডি নিয়েছি, সেটা হচ্ছে 4 বছর একটা টার্গেট, আমাদের একটা পাইপলাইন তৈরি করেছি অলরেডি। সেটা হচ্ছে আমরা ট্যালেন্ট হান্ট করতেছি, আমাদের গ্রাসরুট লেভেল থেকে আমরা প্লেয়ার তৈরি করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে পর্যাপ্ত প্লেয়ার নাই এখন অ্যাভেলেবেল। যেই কজন প্লেয়ার আছে ওরা ক্লাবে দেশকে অনেক কিছু দিয়েছে, এবং তারা এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে একটু এইজ হয়ে যাচ্ছে ওদের। কিন্তু এটা তো স্বাভাবিক, সবাই একটা পর্যায়ে খেলা ছাড়তে হবে। কিন্তু আমরা যদি এই ন্যাশনাল টিমে এখন আমাদের যে প্লেয়াররা আছে ওদের সাবস্টিটিউট তৈরি না করতে পারি, ওদের ফিডব্যাক যদি না দিতে পারি, ওদের সাথে যদি আমাদের ওদের সাথে আরও প্লেয়ার যদি তৈরি না করতে পারি, একটা পর্যায়ে আবার ন্যাশনাল টিমের রেজাল্ট খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন একটা লং টার্ম প্ল্যান আমাদের আছে। আমরা আন্ডার গ্রাসরুট লেভেলে আমাদের অনেক একাডেমি আছে, 300-350 একাডেমি আছে, যেটা অনেক প্লেয়ার তৈরি হচ্ছে। আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 20, আন্ডার 23 এবং ন্যাশনাল টিম। আমরা এই একটা চেন আমাদের অলরেডি তৈরি হয়েছে। আমাদের এখন আন্ডার 17 খেলা হচ্ছে। আপনারা এটার আমাদের মিডিয়া পার্টনার, আপনাদের আমি অবশ্যই ধন্যবাদ জানাই চ্যানেলসকে, যে আমাদের এই ফেডারেশনের সাথে আপনারা সম্পৃক্ত, এবং আপনারা আমাদের ফেডারেশনকে ফুটবলের উন্নয়নের সাথে কাজ করছেন, হেল্প করছেন আমাদের। আমি আপনাদের চ্যানেলসের যারা আছেন সবাইকে, এনবি থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তারপরেও আমরা এই যে আমাদের আন্ডার 20 চ্যাম্পিয়ন হয়ে আসলো সাফে, মোটামুটি আমাদের এখন ফিডব্যাক, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি হচ্ছে। কিন্তু আমরা এই বছর করলাম, প্রতি বছরই যদি না করতে পারি তাহলে কিন্তু এই যে চেনটা নষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ আশা করতেছি আমরা এই বছর 15-17 জাতীয় লিগ শেষ করলাম ডিস্ট্রিক্ট পর্যায়ে। শুধু ফুটবল কিন্তু আগে ঢাকা কেন্দ্রিক ছিল, এখন ফুটবল আমরা ডিস্ট্রিক্টে ছড়াই দিচ্ছি। 64 ডিস্ট্রিক্ট নিয়ে আমরা টুর্নামেন্ট করছি, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 20, জাতীয় লিগ, ক্লাব লিগ, এগুলো করার চেষ্টা করতেছি। যদি প্লেয়ার কিন্তু সব গ্রাম থেকে আসে, আপনার আসলামের মতো প্লেয়ার কিন্তু খুলনা থেকে আসছে, সাব্বির মতো প্লেয়ার বাইরে থেকে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার না আনতে পারলে কোনো দিন আপনার ভালো মানের প্লেয়ার ট্যালেন্ট নেওয়া যদি প্রশিক্ষণ না করাতে পারেন, তাহলে কিন্তু আমরা একটা পর্যায়ে, এখন কিন্তু মডার্ন ফুটবল, আগের মতো আর ফুটবল নাই, টোটাল ফুটবল আর কি, টোটাল ফুটবল এবং মডার্ন, অনেক টেকনোলজি এবং অনেক সাইন্টিফিক ফুটবল অনেক সাইন্টিফিক। এখন অনেক ফুটবলের পিছিয়ে কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয়, আগে কিন্তু এত লাগতো না। কিন্তু কারণ ভাই একটা জিনিস আমি বলি, আমি যখন এই যে গ্রামের দিকে যাই, যখন এই আমার ছোটোবেলা আমি যেতাম,
তখন দেখতাম যে যেখানেই যেতাম দেখতাম যে ফুটবল খেলা হয়। হুম। এখন দেখি যে যেখানেই যাই ক্রিকেট খেলাটাই বেশি হয়। তাহলে এই যে ট্যালেন্ট হান্ট করে যে আমরা বের করে নিয়ে আসবো, এটাও তো একটা অন্তরায় আছে। এটা টার্ন করতে হলে ডিস্ট্রিক্ট লিগগুলো হইতে হবে। আমাদের আগে ছিল স্কুল ফুটবল হইতো, আপনার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হইতো, বাইরে বাইরে না কিন্তু ডিস্ট্রিক্টে লিগ হইতো, এটা কি অ্যাওয়ারনেস এগুলো চালু করতে হবে। অ্যাওয়ারনেস বাড়ানোর কোনো প্ল্যান করা যায় না? হ্যাঁ, আমরা তো চালু করছি। আমরা কিভাবে করবেন অ্যাওয়ারনেসটা আপনারা? ডিস্ট্রিক্টে যেমন টুর্নামেন্ট করলাম, আন্ডার 15 এজ গ্রুপ নিয়ে টুর্নামেন্ট করলাম, 17 নিয়ে টুর্নামেন্ট করলাম। এখন আমরা চেষ্টা করছি ডিস্ট্রিক্ট লিগগুলো হওয়ার জন্য। ডিস্ট্রিক্টে যদি লিগ হয়, আগে কিন্তু অনেক ভালো ভালো লিগ হইতো, খুলনা, চিটাগাং, কুমিল্লা সব জায়গায় ডিস্ট্রিক্ট লিগ হইতো। এগুলো কিন্তু এখন আপাতত বন্ধ। স্কুল লিগ বন্ধ। স্কুল ফুটবল, ইন্টার স্কুল ফুটবল হচ্ছে প্রাণ ছিল তখন। এখন ইন্টার স্কুল ফুটবল বন্ধ। আমরা চেষ্টা করতে চালু করার জন্য। আমাদের ইন্টার আন্তঃ কলেজ ফুটবল হইতো, ইন্টার ইউনিভার্সিটি খেলা হইতো, এগুলো সব কিন্তু বন্ধ। এগুলো চালু না করলে কিন্তু প্লেয়ার আসবে না। ট্যালেন্ট প্লেয়ার আসতে হলে আপনার সব জায়গায় খেলা চালু রাখতে হবে, খেলা চলতে হবে। খেলা না চললে কিন্তু ফুটবল প্লেয়াররা কোথায় খেলবে? আর যদি খেলা না থাকে, বাচ্চারাও তো নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে এই যে মাদকের নেশায় মাদক পড়ে যায়। আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসীর দিকে তাদের নজর হয়ে যাচ্ছে। বাচ্চারা করবেটাই। মানে আপনাদের যদি এই যে যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী এই যে নতুন করে শুরু করলেন, এটা কিন্তু বিশাল একটা ভালো উদ্যোগ। স্কুলে স্কুলে কিন্তু প্রত্যেকটা ট্যালেন্ট তৈরি হবে এখানে। যদি বাধ্যজনক ক্লাস 4-এ বা ক্লাস 5-এ, ক্লাস 6-এ স্কুলে যদি খেলাধুলার টিচার থাকে এবং খেলাধুলার চর্চা থাকে, তাহলে কিন্তু বাচ্চারা ওই মোবাইল আসক্ত এবং এই যে সন্ত্রাসী এবং ড্রাগস এদিকে যাবে না। এই কারণেই যে উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওনাকে একজন এক্সপ্লেয়ার হিসেবে সাধুবাদ জানাই। এবং এই যে যদি এটা চলে স্কুল লেভেলে, যদি এই যে নতুন করে খেলাধুলা যদি সারা বছর চলতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস নতুন প্রজন্ম আবার একটা সুন্দর তাহলে অবস্থানে চলে আরও আসবে। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই এই মানে প্রোগ্রামের মাধ্যমেই, সেটা হচ্ছে যে ওই যে বললাম অ্যাওয়ারনেস হচ্ছে যে আপনার এখন তো আপনি যাই বলেন, মানে যেটাই আপনি স্বীকার করেন না করেন, সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। Right. মানে ফেসবুক, ইউটিউব এগুলো খুব ইম্পর্টেন্ট। ওই সব জায়গায় যদি আপনি প্রচার করতে পারেন যে ফুটবলটা ছিল সোনালী যুগের ফুটবল, এখন ফুটবলটা আমরা আমাদের দেশে খেলা হয় না, কিন্তু ফুটবল একটা সম্মানীয় ব্যাপার। ফুটবল খেললে পরে এটা একটা আর্নিংও অনেক বড়, সারা ওয়ার্ল্ড মানুষকে চেনে। এটা দিয়ে বিভিন্ন রকম ডকুমেন্টারি বা ফুটবলের যে আয়ের উৎস, এই যে আয়ের উৎস হইতে পারে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে ফুটবলের সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট যে নাটিকা বা ছোট ছোট যে ডকুমেন্টারি করে যদি সারা দেশে ছড়ায় দেওয়া যায়, তাহলে হবে কি, গার্ডিয়ানরা বুঝবে যে না, আমার ছেলেটা ফুটবল খেলতেছে, ও তো খারাপ কিছু করতেছে না। না, আমি শুধু নট অনলি ফুটবল, আপনি ইভেন্ট আছে, আরও অনেক ইভেন্ট আছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, এগুলো খেলা হইতো না আগে? সবাই তো ফুটবল খেলবে না। সব ইভেন্টগুলো যদি চালু করা যায়, স্কুল থেকে যদি চালু করা যায়, তাহলে কিন্তু সব ইভেন্টে বাচ্চারা বিভিন্ন সময় শুধু ফুটবল খেলবে না, কেউ ক্রিকেট খেলবে, কেউ হ্যান্ডবল খেলবে, কেউ ভলিবল খেলবে, কেউ অ্যাথলেটিক্স করবে। আগে ছিল তাই ছিল আগে। এখন আবার যেহেতু শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমরা মনে করি, আশা করি যে আমাদের কিন্তু ন্যাশনাল লেভেলে এখন কোনো অ্যাচিভমেন্ট নাই আর। আগে কিন্তু অ্যাথলেটিক্সে অ্যাচিভমেন্ট ছিল, শুটিংয়ে অ্যাচিভমেন্ট ছিল, ভলিবলে অ্যাচিভমেন্ট ছিল, ন্যাশনাল টিমের অনেক অ্যাচিভমেন্ট ছিল বাইরে। এখন কিন্তু নাই, একদম স্থিমিত অবস্থা পড়ে আছে। এখন আবার এগুলো চালু করতে হলে নতুন করে শুরু করতে না, হবে। সেটা আমি বললাম, কিন্তু আমরা যদি যেহেতু আপনি ফুটবলের বোর্ডের সাথে আছেন, আপনি দেখা যাবে যে আপনাকে হয়তো দেখা যাবে 2-1 দিন, 2-4 দিন, 2-1 মাস পরে প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে, আপনাকে ডেকে, আপনাদের প্লেয়ার থেকে ডাকবে, ডেকে বলবে যে আমাদেরকে একটা বুদ্ধি দেন। আপনি তো আসলে শুটিংয়ের বুদ্ধি দেওয়ার থেকে ফুটবলটাই দিতে পারেন ভালো। তা আপনি ফুটবল সম্পর্কে যদি বলেন যে আমি চাই যে আমার ফুটবলটাকে আপনি সারা দেশের মানুষের কাছে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া জানান যে ফুটবল মানে হচ্ছে এটা, ফুটবল মানে হচ্ছে একটা ফুটবল, এর দুই পাশে 2 গোলপোস্ট, আমরা এই করতে পারি, ফুটবল দিয়ে আমরা ওইখানে যেতে পারি। এরকম যদি ওনার পক্ষ থেকে যদি উনি দেখা যায় যে 10টা 15টা 20টা ডকুমেন্টারি করে সারা দেশে ছড়াই দিল, এবং ছড়িয়ে দেওয়ার ফলে এটা টিভিতে দেখালো, আবার এটা দেখালো এই যে ডকুমেন্টারি করলে ভালো। মানে এইটা করলে কি হবে, তখন ফুটবলের সম্পর্কে বা এই যে ধরেন আপনি তো খুব ভালো একজন কোচও ছিলেন, আছি এখনও কোচ আছেন, আপনার কোনো একাডেমি আছে? না, একাডেমি নেই, আমি ফেডারেশনের আন্ডারে কাজ করি, ফেডারেশন একাডেমি আছে আমাদের। আপনাকে তো এবং আমি মোহামেডান ক্লাবের কোচ। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি তো আর নিশ্চয়ই পারবেন না, কিন্তু ওই একাডেমি 3টা, এই একটা খাগড়াছড়িতে, একটা হচ্ছে রাঙামাটিতে, একটা হচ্ছে গিয়ে বরিশাল আছে, কিন্তু সব জায়গায় একাডেমি আছে। এখন ওইখানে যদি আপনি গিয়ে শুধু দাঁড়ান, আপনি গিয়ে যদি আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হয়
যে 3 দিন করে আপনি ওখানে একটু ট্রেনিং করে আসেন। হ্যাঁ তো ট্রেনিংটা আপনি কি এমনি করতে পারবেন? না, লাইসেন্স লাগবে, ট্রেনিং জানতে হবে। না, আপনার তো সব জানা। আপনার ফুটবল সম্পর্কে ধরেন আপনার মানে সব মুখস্থ। আপনি যে গেলে পরে ওই ছেলেরা কিন্তু উৎসাহিত হবে। অবশ্যই। ছেলে তো আমি যে আন্ডার-17 চেয়ারম্যান, আন্ডার-17 ডিস্ট্রিক্ট লিগ চ্যাম্পিয়নশিপ আমি করে আসলাম। 64 ডিস্ট্রিক্ট দিয়ে লিগ করলাম। ওইখানে আমি যে প্রত্যেকটা খেলার সময় আমি কিন্তু মাঠে থাকতাম, ডিস্ট্রিক্টে। আমি যাওয়ার পরে সবাই আমাকে দেখতে আসতো, আরে অমুক অমুক অমুক। আর ছেলেরা তো অনেক উৎসাহিত হয়ে গেল আমি যাওয়ার পরে, যে ওনার মতো লোক আসছে। আমি যদি বলতাম, দেখো আমার এই আজকের যে অবস্থান, আমি ফুটবল দিয়ে কিন্তু হয়েছে আমার অবস্থান। আমি ফুটবলে খেলে কিন্তু গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব করেছি। সুতরাং তোমরা ডিসিপ্লিন ওয়েতে ফুটবলটা খেলো। ফুটবল এখন অনেক অর্থ আছে ফুটবলে। ফুটবল দিয়ে তুমি কিন্তু একটা পর্যায়ে চলে যেতে পারবা। আমি আমারই দিয়ে উদাহরণ দিয়েছি যে আমি তো ফুটবল খেলেই আজকে এই পর্যায়ে আসছি। আমার সব কিছু আছে এখন। ফুটবল আমাকে সব কিছু দিয়েছে। সুতরাং তোমরা আমাকে দেখো, আমাকে দেখে তোমরা ডেডিকেশন হও এবং টার্গেট করো যে ইউ আর বিকামিং ন্যাশনাল। এই যে আপনি কথাটা বললেন, মিডিয়ার সামনে বললেন, এই কথাটা দেখা যাবে যে আমরা যখন এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করব, এই কথাটা লাখ লাখ লোক দেখবে। তো যে লাখ লাখ লোক দেখার মধ্যে অনেক লোক কিন্তু উৎসাহিত হবে। অনেক ছেলে আছে যার যে ফুটবলটা একটা কিক করে অনেক দূর নিতে পারে। সে চিন্তা করবে যে কানন ভাই যে বলছে, উনি তো একটা লিজেন্ড মানুষ, ওনার কথা তো সত্যি, দেখি না পারা যায় কিনা। তো এই যে আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে আমরা কিন্তু এই কথাগুলোই পোষাই দেওয়া উচিত ঘরে ঘরে, এই কথাগুলো কি এলাকায় বাচ্চাদের মাঝে তাই না? যাওয়া উচিত। আপনাকে নিয়ে যদি একটা ডকুমেন্টারি বানানো হয় যে সাইদ হাসান কানন, হুইজ সাইদ হাসান কানন? সাইদ হাসান কানন হচ্ছে একজন লিজেন্ডারি প্লেয়ার, যাকে কিনা গোল দেওয়া যেত না, যার সামনে আমি এরকম দেখছি যে আপনার সামনে এরকম অনেক দেখছি যে সবাইকে কাটায় আপনি একা গোল পোস্ট পিছনে, আপনি একা গোল দিতে পারেনি। আমরা তো খেলা নিয়ে সাধনা করতাম, অনেক সাধনা করেছি। আমরা তো আর এমনি খেলি নাই, আমরা অনেক সাধনা করার পরে আজকে ন্যাশনাল প্লেয়ার হয়েছি এবং কানন হয়েছি। পাশাপাশি আমার সাথে সাথে যারা ছিল, যেমন সবাই অনেক পরিশ্রমের পরে কিন্তু একটা সফলতা আসে। সেই ক্ষেত্রে আমি সবসময় বাচ্চাদের বলি যে তোমরা যদি ফুটবল খেলো ভালো করেই খেলো, আর টার্গেট করো ইউ উইল বিকাম এ ন্যাশনাল প্লেয়ার। ওই যে এই ব্যাপারটাই আমি বলতে চাই, এবং সাধনা করো, কষ্ট করো, ধ্যানে মনে জ্ঞানে ডিসিপ্লিন হয়েতে। রাত্রে জেগো না, রাত্রে মোবাইল দেখো না, আর টাইমলি খাওয়া দাওয়া করো, টাইমলি প্র্যাকটিস করো, রেস্ট করো, শরীরটা ধরে রাখো, খেলো ফুটবলে এখন অনেক অর্থ আছে। ফুটবল খেলতে গেলে অনেক সমৃদ্ধি পাওয়া যায়, অনেক পরিচিতি পাওয়া যায়। আজকে আপনার এখানে আমাকে কেন ডাকছেন? আমি কারণ হয়েছি বিদেই ডেকেছেন আমাকে। সেই ক্ষেত্রে আমিও বলি আমাদের নতুন প্রজন্মকে বলি যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করো। সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই যে যেমন ধরেন মেধার বিকাশ ঘটে খেলাধুলায়। মানে এটা একটা সম্পূর্ণ প্রশ্ন বলি যে ধরেন এই যে হামজা, তারপরে ধরেন এই যে সমিত, এরকম আরও যে প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলোকেও নিয়ে যদি এরকম গভর্নমেন্ট যদি বলে, কারণ ওরা কিন্তু ওদেরকে দেখে কিন্তু উৎসাহটা আরও, আপনাকে দেখে যেমন উৎসাহটা হয় যে কানন, সাইদ হাসান কানন এরকম একটা লিজেন্ডারি প্লেয়ার, সে এতদিন ধরে সে বাংলাদেশ ফুটবল টিমকে সার্ভ করছে। আবার এই যে নতুন প্লেয়ার আসতেছে, এই প্লেয়ারদের দিয়েও যদি গভর্নমেন্ট চায়, এটা কিন্তু আমরা পারবো না, আমি পারবো না, এটা গভর্নমেন্ট চাইতে হবে। গভর্নমেন্ট যদি ওদেরকে দিয়েও ডকুমেন্টারি, ধরেন ওরা যদি স্পিচ দেয়, আপনি যদি স্পিচ দেন, আপনি যদি এটা 3 মিনিটের একটা কথা বলেন, এই করতে হবে, একটা কিক দিলেন, আপনি ফুটবল মাঠে গিয়ে, আমরা তো জানি এটা কী করতে হয়। আপনি প্রথম শটই হলো যে একটা লোক কিক করলো, আপনি বল ঠেকাই দিলেন, বললে আপনি ধরেন বললেন যে আমি আর বল ঠেকাই না, কারণ আমার ঠেকানোর বয়স অনেক দিন আগে পুরাই গেছে। এটার জন্য নতুন তোমাদেরকে আগায় আসতে হবে। তখন চারটা গোলকিপার চলে আসলো, তাদেরকে দাঁড়া করালেন, এই তুমি দাঁড়াও, তুমি আপনারা যেভাবে বলেন যে ফুটবলে আমি পেনাল্টি কিক করবো, তুমি সব ভুলে যাবো, তুমি শুধু চোখ থাকবে হচ্ছে বলের দিকে, তারপর তুমি একটা ড্রাইভ দিবা। আপনারা তো তাই করেন। হ্যাঁ, তো এই যে যদি আপনি বলেন, আপনি যেটা বলেন, তাহলে সেটা কি হবে? এখন তো অনেক মাধ্যম, মিডিয়ার যুগ, এখন তো অনেক কিছু করা যেতে পারে। আমরা তো করছি না কিছু, আমরা কি করছি? আমাদের এখন মোটামুটি প্রচারণা হচ্ছে, আর একটু করতে হবে, আর একটু। আপনি যেটা বলছেন এটা একটা গুড পয়েন্ট। দেখি আমরা কথা বলবো ফেডারেশন, এটা নিয়ে চেষ্টা করবো আর একটু প্রচারণার জন্য, যাতে নতুন জেনারেশনের জন্য কিছু করা উচিত আমাদের। কথা বলছিলাম সাইদ হাসান কাননের সাথে কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নে। আমার মনে হয় প্রিয় প্রশ্নেই বেশি বলছি, অপ্রিয় প্রশ্ন বলার কিছু নাই, কারণ উনি আমার প্রিয় মানুষ। কারণ ভাই অনেক মজার কথা বলছিলাম, আমাদের এই ফুটবল নিয়ে প্ল্যানিং প্রোগ্রামিং অনেক কিছু করছিলাম। হয় কি যে
মানে মনে হচ্ছিল যে ফিরে গেছি সেই যুগে। আমার মনে আছে যে একটা খেলা দেখতে মোহামেডানের কার খেলা মনে নেই, মনে হয় রহমতগঞ্জ। রহমতগঞ্জ তখন ভালো টিম ছিল। রহমতগঞ্জ কম্পিটিশন করতো, মানে রহমতগঞ্জ ব্রাদার্স সবসময় ভালো মানে team ওই ছিল। ম্যাচটা আমার এটুকু মনে আছে যে ম্যাচটা মোহামেডান মানে আমরা 1-0 গোলে জিতছিলাম, কিন্তু রহমতগঞ্জ অনেক সুযোগ পেয়েছিল। মানে ওই দিন কি হয়েছে আমি আপনাকে বলি ঘটনাটা, আপনার তো মনে নেই, তো অনেক খেলা খেলছেন। অনেক খেলা। মানে খেলা দেখতে গেছি আমি আমার এক কাজিনের সাথে, সেও খুব প্রবল খেলা পছন্দ করতো, দুজন মিলে খেলা দেখতে গেছি। বিশ্বাস করেন 10 মিনিটের মধ্যে বৃষ্টি নামছে, আমরা তো গ্যালারিতে বসা, বৃষ্টিতে ভিজতেছি, আমাদের হাতে ছাতাও নেই। মানে কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ হইতেছে কিন্তু না। খেলা ছেড়ে যাচ্ছেন না, খেলা 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 ছেড়ে যাচ্ছে, এত প্রিয় খেলা, হ্যাঁ, খেলা মানে এত ভালোবাসেন খেলাকে। 45 মিনিট পরে যখন বৃষ্টিতে ভিজে ভিজে খেলা তখন দেখতেছেন। বৃষ্টি হচ্ছে আর খেলা কিন্তু বন্ধ করেনি। 45 মিনিট পরে বৃষ্টি প্রথম ঝিরি পরে জোরে, আবার একটু আস্তে, আবার জোরে, কিন্তু বৃষ্টি থামে না। 45 মিনিট পরে আমরা দুজন আবিষ্কার করলাম যে গ্যালারি ভর্তি সব লোকজনই বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখছে। হ্যাঁ, তো এটা মজার ব্যাপার কি যে ধরেন মানে 45 মিনিট শেষ করলাম, অর্ধেক শেষ, তখন 0-0, কোনো গোল হয়নি। তো আমি দেখলাম যে আমি পুরা ভিজা, আমার কাজিনও পুরা ভিজা, দর্শক তাকায় দেখলাম সব ভিজা। পিছিয়ে একটু শেড থাকে না, ওই শেডের হ্যাঁ, মধ্যে একটা স্লোপ আছে, একটা স্লোপ আছে, ওই স্লোপের মধ্যে গাদা গাদা লোক ভরা, ওদের আবার বৃষ্টি লাগতেছে না। ভিতরে ওই তো একদম প্যাকড আপ। হ্যাঁ, প্যাকড আপ। কিন্তু ওরা যে দাঁড়ায় আছে, ওদের সামনে এক লোক, পিছিয়ে এক লোক, মানে ওই চতুর্রকম লেয়ারে। তো আমরা এখন ওই কাজিন বলে কি চল যাই গিয়া, আমি বলছি না, এটা না দেখে যাবো না, 0-0। যদি এই ম্যাচটা এমন একটা অবস্থা, যদি এই ম্যাচটা ড্র হয়ে যায় তাহলে কিন্তু আবার আবহাওয়া নিয়ে আগে যাবে, মোহনের পিছায় যায়। পিছিয়ে যাবে, তো ওইটা যাওয়া যাবে না। তারপরে মোহনের একটা গোল দিল, একটা গোল দেওয়ার পরে রহমতগঞ্জের মুহুর্মুহু অ্যাটাক। মানে আপনি মনে হয় এরকম হয়েছে যে আপনি ঠেকাই দিচ্ছেন, আবার গোল করতেছে, বারে লাগতেছে, কোনোটা ডিফেন্ডার ইসের থেকে ঠেকাই দিচ্ছে, মানে লাইন থেকে ঠেকাই দিচ্ছে। হ্যাঁ, ওরা কর্নার করতেছে, হেড দিতেছে, আপনি জান দিয়ে ঠেকাই দিচ্ছেন। আমরা শুধু আমরা দোয়া করতেছি যে খেলাটা শেষ হোক, এক গোল আমরা যেহেতু দিচ্ছি। শেষ হয়েছে, আমরা পুরো বৃষ্টিতে ভিজে বাইরে এসে কোনো রিক্সা আমাদের নেবে না, কারণ রিক্সা তো ভিজে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে মনে হয় মানে আমার বাসায় এলিফেন্ট রোড ছিল, হাঁটতে হাঁটতে মনে হয় অনেক দূর চলে আসছি, সেই প্রেস ক্লাব পার হয়ে গেছি। তো এই দিনগুলা কি মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে, অনেক 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 স্মৃতি আছে যেগুলো আমরা ওই সময়কার খেলা। তো বললাম না, আগেই বলেছি যে ওই সময়কার প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল, অনেক ভালো মানের প্লেয়ার ছিল। তারা ফুটবল নিয়ে ভাবতো, ধ্যানে জ্ঞানে মনে ফুটবল নিয়ে চিন্তা করতো, অন্য কোনো কিছু ছিল না। এখন তো অনেক মিডিয়ার যুগে অনেক ব্যস্ততা বেড়ে গেছে সবার, কিন্তু ওই সময় তো ব্যস্ততা ছিল না। আমরা সবাই ওই খেলাধুলাই প্রিয় একটা খেলা হিসাবে আমরা নিতাম। আমরা টাকা পয়সার জন্য খেলতাম না, কিন্তু আমরা আমাদের পারফরমেন্স ধরে রাখার জন্য, পারফরমেন্স শো করার জন্য, আপনাদের এই যে পাবলিককে খুশি করার জন্য আমরা ফুটবল খেলতাম। আমরা কিন্তু ওই টাকার পিছনে খুব একটা করতাম না, লোভ লালস ছিল না। আমরা ভালো খেলবো, মানুষ আমাদের চিনবে, আমাদের সম্মান পাবো, আমরা দেখলে চিনবে, এইটুকুই আমরা চিন্তা করতাম। এবং দর্শকের গালাগালি বকাবলি যেই পরিমাণ আমরা খেয়েছি বিগ ম্যাচে, বিশেষ করে মোহামেডান ম্যাচে প্রচুর গালাগালি, খারাপ খেললেই মা বাপ 14 গোষ্ঠী নিয়ে বকাবকি করতো, আবার ক্লাবে এসে ভাঙচুর করতো। একবার আমার গাড়ি ভেঙে ফেলেছে, একদিন পিছনের গ্লাস ভেঙে ফেলেছে এইসব পাবলিক। মানে ফুটবলকে এত ভালোবাসতো এবং আমাদের এত ভালোবাসতো। মানে ক্রেজি। আর বাংলাদেশের তো আপনার লাখ লাখ কোটি কোটি সাপোর্টার, যারা মোহামেডানকে ভালোবাসে, আবাহনীকে ভালোবাসে, তারাও অনেক ভালোবাসে মোহামেডানকে, আবাহনীকে, এরকমই। কিন্তু এই দর্শকের খুশি করার জন্য আমরা ভয় থাকতাম। খেলার যদি ভালো না খেলতাম, যদি মিস্টেক করতাম, তাহলে ওরা এত বকাবকি করতো চিন্তার বাইরে, প্রতিদিনই বকাবকি খাইতাম। যার ফলে আমরা ভালো খেলার চেষ্টা করতাম, ভালো খেলেছি। কিন্তু তারপরেও আমার মনে হয় না আমরা খুব একটা ভালো ফুটবলার ছিলাম। কেন এটা মনে হয়? কারণ আমরা এই যে, আপনারা হয়তো কিছু লোক আমাদের চিনেন, আমার কাছে মনে হয় না যে আমি ভালো ফুটবলার ছিলাম। আপনাকে তো চিনে দুই একজন মানুষ তো না, আপনাকে তো আমাদের প্রজন্মের সবাই আপনাকে যে লিজেন্ড বলি কেন, লিজেন্ড তাকেই বলা হয়। না, আমি এটা মনে করি না। আমি যদি হইতাম তাহলে তো আমি অনেক আগে জাতীয় পুরস্কার পেতাম। আজকে অদ্যবধি আমি কোনো জাতীয় পুরস্কার পাই নাই। আপনি পান নাই? না, যার জন্য আমি মনে করি যে আমি আসলে, এটা কিন্তু আমি জানতাম না, ফুটবল প্লেয়ার না, আমি লিজেন্ডারি কোনো কিছু ছিলাম না, আমি ফুটবল খেলতামও না। কারণ আমার কাছের বন্ধু কাইসার হামিদ, আমরা একসাথে খেলেছি, একই টিমে, ন্যাশনাল টিমে খেলেছি অনেক দিন, প্রায় 12 বছর ন্যাশনাল টিমে খেলেছি। মোহামেডান ক্লাবে দীর্ঘদিন ধরে খেলেছি, যুগের পর যুগ খেলেছি। কিন্তু 91-এর দিকে কাইসার হামিদ হঠাৎ জাতীয় পুরস্কার পেয়ে গেল। আমি কিন্তু একই টিমের প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলি, আমি কিন্তু জাতীয় পুরস্কার অদ্যবধি পাই নাই। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই আমি হয়তো কোনো ভালো মানের প্লেয়ার ছিলামও না, ভালো খেলাও খেলিনি। যার ফলে
আমি আমি আশাও করি না, বাট এর জন্য আমার মনে কষ্ট নাই। আমি মনে করি হয়তো সিলেকশনে মনে করতে হয়তো পারে যে আমি ভালো প্লেয়ার ছিলাম না, এই জন্য পাই নাই, অদ্যবধি পাই নাই। এরপরে অনেক প্লেয়ারও ভালো বলে, সাব্বির মতো প্লেয়ার এখনো জাতীয় পুরস্কার পায় নাই। ওরা সবাই বাংলাদেশের ম্যারাডোনা বলে সবাই, অথচ জাতীয় পুরস্কার পায় নাই। এরকম অনেক প্লেয়ার আমরা আছি যারা যদি ভালো খেলতাম তো পুরস্কার পাইতাম। মনে করি আমি এই জন্য ফিল করি যে আমি আই ওয়াজ নট এ গুড প্লেয়ার, আমি ভালো প্লেয়ার ছিলাম না, যার ফলে আমি পুরস্কার পাইনি। তবে এটা কি আপনার মনে হয় যে ভালো খেলেননি এই জন্য পুরস্কার পান নাই? আমার তো তাই মনে হয়, আমি আমার তো তো কারো সেটা দোষ মনে হয় দিব না, না। আমার তো মনে হয় এটা পলিটিক্স। সেটা তো আমরা তো পলিটিক্স করি না, আমরা পলিটিক্সের ভিতরে নিতেও চাই না এটারে। এটা যদি লিজেন্ডারি প্লেয়ার হয়েই থাকতাম তাহলে অবশ্যই যারা সিলেক্টর ছিল এত বছর দীর্ঘদিন ধরে, সেই আমি 96-এ খেলা ছেড়েছি, অদ্যবধি আমাকে কেউ ডাকেও নাই, আমাকে পুরস্কার নিতেও বলে নেই কেউ। এখন এটা যদি পলিটিক্স যদি এখন হয়ে যদি থাকে কেউ বলে পুরস্কার কি নিতে, করবো বলেন? আমি এখন হইতে যদি পারে পলিটিক্স, হইতে পারে এটা পলিটিক্স, যেটা আমি হয়তো মনে হয় যে দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল না বিএনপি, আমি হয়তো ছাত্রদল থেকে ইলেকশন করেছিলাম, ডাকসু নির্বাচন করেছিলাম। আমি তিতুমি কলেজ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে আমি তিতুমি কলেজ থেকে ছাত্রদল শুরু করি। ছাত্রদল কলেজে শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমি ডাকসু নির্বাচন করি। 90-এর আন্দোলনে আমরা তখন প্রথম সারির লোক, আমি, আমরুল্লাহ আমান, খায়রুল কবির খোকনেরা। তখন এরশাদ পতনের, স্বৈরাচারী পতনের পরপরই আমরা ডাকসু নির্বাচন করি। নির্বাচনে আমি ক্রীড়া সম্পাদক হিসেবে একজন ক্যান্ডিডেট। কার প্যানেলে? আমানুল্লাহ আমান, খায়রুল কবির প্যানেলে। আমি তো ওই প্যানেল নির্বাচন করি, আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক, সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। তারপরে আমি ডাকসু ছাড়ার পরে, ইউনিভার্সিটি ছাড়ার পরে আমি যুবদল করি, যুবদলের ক্রীড়া সম্পাদক ছিলাম। এই কারণে হয়তো আমি যেহেতু বিএনপি করি, এই কারণে হয়তো আমাকে দেয় নাই এটা কি জাতীয় এটা কি পুরস্কার কোনো দেয় নাই। কথা এটা হতে হইতে পারে? পারে। এটা কি কোনো কথা হতে পারে? মানে আমার কাছে মনে হয় যে এই আমি মানে কিছুদিন আগে আমার এই শোতে একজনকে বলতেছিলাম যে শিল্পীর কথা বলছিলাম, যে শিল্পীর আপনি একটা দল করতেই তো পারেন, আপনি আপনার একটা পছন্দের দল থাকতেই পারে। স্বাভাবিক। এই দল পছন্দ করবেন বলে কি আরেক দল আপনাকে হুম। মানে এত হিউমিলেট করবে? মানে আপনি স্বাধীনতা পুরস্কার পান নাই, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান নাই, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্যই দুঃখজনক, আপনার জন্য দুঃখজনক না। না, আমি আসলে মনে করি না যে আমি ভালো প্লেয়ার ছিলাম, এই জন্য এখনো বলি পলিটিক্যালাইজ বলেন বা ভালো প্লেয়ার, আমি আসলে নিজেকে আমি কোনো আমি সময়- আপনার চেয়ে আমি যদি ভালোই হইতাম, ভালোই খেলতাম, তাহলে অবশ্যই আমি এতদিনে জাতীয় আমি পুরস্কার পেয়ে আপনার যেতাম। চেয়ে আমরা আপনার যারা পুরস্কার পেয়েছে, আমাদের এই অদ্যবধি যারা পুরস্কার পেয়েছে, তারা ন্যাশনাল টিমে তার খেলেও না ঠিক মতো, চিনেও না মানুষ। দুঃখটা ওই জায়গায় যে আপনারা যে সিলেকশন করতেছেন, আমি 96-তে খেলা সারার পরে অদ্যবধি আমাদের মতো প্লেয়ার, সাব্বির, আমি, আমাদের মতো অনেক লিজেন্ডারি প্লেয়ার এখনও জাতীয় পুরস্কার পায় নাই। আমরা কি এটা কি পলিটিক্স করা উচিত? তাহলে তো পলিটিক্স হওয়া উচিত। না, তাহলে তো দুঃখটা শুধু আপনি আমাদের। বিএনপি করবেন, আওয়ামী লীগ করবেন, এটা ওই জায়গায়। কিন্তু আমরা তো এই খেলছি ভাই, আমরা যদি নাই খেলতাম তাহলে আমাদের দেন নাই, ঠিক আছে। পলিটিক্সে নিলে তো এটা আমি আবার অন্যভাবে নিব, কিন্তু পলিটিক্স কেন নেবেন আপনি? না, তাহলে তো প্লেয়াররা তো কোনো সময় পলিটিক্সের সবসময় ঊর্ধ্বে থাকে, পলিটিক্সের ঊর্ধ্বে। ডাকসুর ক্রীড়া সম্পাদক পোস্টটা হচ্ছে নন পলিটিক্যাল একটা পোস্ট ছিল। আমি ছাত্রদল করতেই পারি, বিএনপি করতে পারি, এখনও করি। বেগম জি আমাদের ম্যাডাম আমাকে ডেকে নিয়ে আমাকে বলছে ডাকসু নির্বাচন করতে হবে তোকে। আমি যে ডাকসু নির্বাচন করছি, ডাকসু নির্বাচন, তাই বলে কি আমি আমার বাংলাদেশ থেকে আমাকে হারাই যেতে হবে? মানে এটা দুঃখজনক। এবং আমি বললাম যে পলিটিক্স, ডাকসুর যে ইলেকশনগুলো হতো সেটা তো প্রেস্টিজিয়াস একটা ইলেকশন, আর সেখানে আপনি ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন বা আপনি ছাত্রদল করেন, বিএনপি করেন, মানে আমার কাছে না এটা খুব অবাক লাগে। যেমন আরেকটা জিনিস অবাক লাগে, সেদিন আমি মানে সেদিন না, মানে বছর 1-1.5 বছর আগে আমি ধানমন্ডির দিকে, আমার বাবা মা থাকে হচ্ছে ধানমন্ডির দিকে, তো আমি যে পথ দিয়ে যাই ওই পথ দিয়ে না গিয়ে আরেক পথ দিয়ে আসতেছিলাম, আবাহনী ক্লাবের সামনে দিয়ে আসতেছিলাম। আমি তো সাপোর্ট করি মোহামেডান, আমি তো আবাহনীকে দেখতে পারতাম না, কিন্তু আবাহনীর ক্লাবের সামনে দিয়ে যখন আসতেছিলাম, দেখি যে ক্লাবের মানে যে সিনারিটা দেখলাম, দেখার পর আমার খুব দুঃখ লাগলো যে মানে হয়তো ওরা হয়তো আবাহনী ক্লাব হয়তো আওয়ামী পুষ্ট, তাই বলে ক্লাবের পরে শুনলাম নাকি ক্লাবের সমস্ত জিনিস নাকি লুটো হয়ে গেছে, ক্লাবের তাহলে মানে এটা কি সংস্কৃতি? এটা কোথায় দুঃখজনক। তো আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড না পাওয়ার যে দুঃখটা, সেটা আমি দেখতে পাচ্ছি যে আসলে আমাদের দেশের মানে অবক্ষয়। কারণ আমি আবাহনী টিম হলো গিয়া যে দলেরই সাপোর্ট করুক, তাতে কি যায় আসে? আবাহনী ক্লাব তো বিখ্যাত ক্লাব, সেটাই। এই ক্লাবে কেন হামলা হবে? এই ক্লাবে কেন হামলা হবে? সেটা আমরা তো হামলা হওয়ার পরের দিনে আমরা কিন্তু ক্লাবে গেছি, ওই ক্লাবে গিয়ে আমরা ওদেরকে সান্ত্বনা দিয়ে আসছি
দেখা করে আসছি। আপনার বন্ধু বান্ধব তো খেলে খেলতো। এইসব ক্লাবগুলো যদি না বেঁচে থাকে তাহলে খেলাধুলা তো হারায় যাবে, ফুটবল ক্রিকেট সবই হারায় যাবে। এখন এইটা তো পলিটিকাইজ করা উচিত না। না আমার কাছে আপনি ওরা আপনার আবানি হইতেই পারে, আওয়ামী লীগের ছত্রছায়ায় চলছে, নো প্রবলেম, বাট এইটা তো একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব। এইটার আপনি ট্রফি চুরি করে নেওয়া যাবে না, আপনার যত পুরস্কার তারা পেয়েছে সবগুলো চুরি হয়ে গেছে, লুট হয়েছে, এটা তো ঠিক না। লুটেছে এবং সব কিছু ভাঙচুর এবং আগুন টাগুন দেওয়া হয়েছে কি কি এখন হয়েছে। আপনি পলিটিক্স এমন একটা অবস্থায় পড়েছে, আপনি যদি যেমন আমি ডাকসুর খেলা ক্রীড়া সম্পাদকের পরে যুবদল করলাম, যুবদল করার পরে আমি এই গত 15 বছরে এখন সবাই কি আপনার মিছিল করবে, সবাই কি আপনার গোলাগুলিতে যাবে, সবাই কি আগুন দিবে বাসে? পলিটিক্স করলে কি এই খারাপ ভালো নিয়েই তো পলিটিক্স করতে হবে আপনাকে। আমরা হয়তো যাই নাই, আমরা মিছিলে যাই নাই, আমরা এই গাড়ি পোড়াই নেই, আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে আসছি। এই কারণে হয়তো আমাদের সব কাছ থেকে আমাদের বাদ দিয়ে দিছে। আমাদের মনে করেন আমরা তারপরে আমরা তো আওয়ামী লীগ করি নাই বা আমরা বিএনপি সাথেই আছি, কিন্তু দেখা গেছে কি এখন ক্ষমতায় বিএনপি, আমাদের কোনো জায়গায় কোনো অবস্থান নাই। এটা তো দুঃখজনক। না এটা মানে আমার কাছে মনে হয় কি যে আপনার অবস্থান আপনি চানও না, কারণ আপনি না। আপনি যে আপনার এর জন্য আমার দুঃখ নাই কোনো, যে বললাম। সম্মানটা আপনার আছে বা আপনাকে ধরেন ওই যে আমাদের সময়ের মানুষজন, কিন্তু আপনি এটা তো চান যে আপনাকে যাতে মানুষজন আপনার ওই ব্যাপারটা মানুষজন যাতে জানে, এটা তো চান। আমি একজন খেলোয়াড় হিসেবে যতটুকু আমার খেলেছি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আমাদের নতুন প্রজন্মকে আমি কিছু দিতে চাই। আমি কোচিংয়ে আসি, কোচিং করে ওদের শিখাই, এবং আমি বিপিএডের ফার্স্ট হয়েছি। বিপিএড বা শারীরিক শিক্ষা কেন্দ্রের কিন্তু একটা আছে, ওইখানে সার্টিফিকেট লাগে আপনার। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর ছিলাম স্পোর্টসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেক কিছু দিয়েছি। সেই আমার যে অভিজ্ঞতা আছে সেটাতে আমি আমার নতুন প্রজন্মকে কিছু জানাইতে চাই, যে ওরা যাতে মানুষের মত মানুষ হয়ে দেশকে কিছু দিতে পারে। এবং তারা এখন বাচ্চারা যে ইনডিসিপ্লিন ওইতে চলাফেরা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য খারাপ। নতুন প্রজন্ম যদি ভালো লাইনে না আসে, ভালো পড়াশোনা ডিসিপ্লিন যদি না থাকে, তাহলে কিন্তু এই জাতির জন্য একটা দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে সামনে। এটা এখান থেকে প্রসঙ্গক্রমে অন্যটা প্রসঙ্গে একটু বলি যে হয়তো খেলাধুলা থেকে বিচ্যুত হওয়ার কারণেই, বা খেলাধুলা শুধু না, গান বাজনা থেকেও বিচ্যুত কিন্তু। সব সংস্কৃতি হ্যাঁ মানে আর এত পলিটিক্স হয়েছে। আপনি দেখেন অনেক শিল্পী কিন্তু এখন দেশে নাই। দেশে নাই না, হ্যাঁ, অনেক ভালো ভালো শিল্পীরা কিন্তু সব আমেরিকা চলে গেছে, চলে দেখলাম। গেছে সব। আশ্চর্য। আচ্ছা, এখন আমি আওয়ামী লীগ করতেই পারি, করছি, আমি তো শিল্পী ভাই, আমি দেশের একটা অ্যাসেট, পলাইতে হবে কেন আমাকে? না অনেক কাছে পালানো না, অনেক কাছে আমি অনেকে দেখছি যে- দেখলাম অনেক চলে গেছে, ভাইয়ে গেছে, নাই দেশে। না আবার অনেক কাছে কি দেখেন এই 5-7 বছর 10 বছর আগে থেকে দেখছি যে নাই, তারা নাই কারণ তারা ভাবতেছে যে এই দেশের কোনো নিরাপত্তা নাই, ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ নাই, আমার নিরাপত্তা নাই, এই চিন্তা করে রাখছে হয়তো। তো চলে গেছে। আবার দেখা গেছে অনেকে চিন্তা করে যে আমি ঠিক আছে চলে গেছে, আমার বাচ্চা কাচ্চাগুলোর কী হবে? হুম। এরা তো কারণ আপনি Future দেখেন plan। এই যে দেখেন আমরা এখন একটা অন্য প্রসঙ্গে একটু কথা বলছি। এই যে আপনার ফুটবল যে খেলে, আমি কিন্তু ছোটোবেলা ফুটবল খেলতাম অনেক অনেক, না খেললে নিশ্চয়ই এত ফুটবলের ফ্যান হতাম না, ক্রিকেটও খেলতাম। হুম। আবার আমি সংস্কৃতি চর্চাও করছি, নাটক করছি। তো এই করার ফলে তো কি যে খারাপ চিন্তা করা যেগুলা, এটা কিন্তু কখনো মাথায় আসে নাই। বা আমি কারোর সাথে একটা ঝগড়া লাগলো, ধরেন কারোর সাথে মারামারি করলাম, আবার কিন্তু পরের দিন ওর কাছে গিয়ে মাপ চাইলাম, দোস্ত মাপ করে দিস, শেষ। শেষ। এই ছিল আর এখন culture যেটা হয়, টাইপের। আপনি কি এখনকার ছেলেপেলেদের মুখের ভাষা শুনছেন? মানে এই লজ্জাজনক। ভাষা কি আপনার কি মনে হয় যে আমার বাচ্চারা যদি এই ভাষায় কথা বলে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু আর থাকতে পারে? এখনকার ঝগড়ার পর্যায়ে ঝগড়া করতে করতে কিন্তু মার্ডার হয়ে যায় এখন, দেখছেন? আগে কিন্তু এগুলো ছিল না। আমার বন্ধুর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, বললাম না? আমাদেরও ছিল। তো হয়। যা মারামারি হয়েছে, বাসায় গেছি পরে মা, ধরেন আমি ওই বন্ধুটার মাইরে আসছি, মা শুনছে, মা শোনার পর কী করছে জানেন? আগে আমার মারছে। তোমারটা তুমি রিয়েলাইজ করো আগে। আমাকে মারছে যে হয়তো আমি মার খেয়ে আসছি, তোমারই। আমি মার খেয়ে আসছি, আমাকে উল্টা মার, হুম। তুই মার খেয়েছিস মানে তুই তাহলে আগে মারছিস বা কিছু করছিস। ওদিকে ওই যে বন্ধুর সাথে আমি মারামারি করছি, খবর নিয়ে দেখলাম ওই মন্দিরে ওর মা মারছে, যে তুই এটা করছিস কেন, যা আগে মাপ চা। তা ওর মা দেখা গেছে যে ওই জায়গায় সীমিত কিন্তু। হ্যাঁ না, ওর মা দেখা গেছে আমাদের বাসায় এসে আমার মার কাছে বলছে যে ভাবি মাপ চাই, আমার ছেলেটা তো ভুল করছে। আমার মা বলেছে আমি তো আপনার সামনে যাইতাম,
আমার ছেলে মনে ভুল করছে। এই যে এই যে ফ্যামিলি বন্ডিং, এই যে প্রতিবেশীর সাথে, এখন তো প্রতিবেশী চিনি না আমরা। নাই, কেউ করে চিনি না। আমরা কিন্তু ওই যে ছোটোবেলা, এই যে আপনি ক্লাবের কথা বললেন, পরে আমার স্মৃতি হয়ে গেল। আমি এলিফেন্ট রোডে থাকতাম। আমি একজন অর্গানাইজার ছিল, প্রদীপ দা, আমার মনে আছে। উনি হিন্দু ভদ্রলোক, একা থাকতো, ব্যাচেলার। তো উনি, সম্ভবত প্রদীপই ওনার নাম, উনি অর্গানাইজ করলো এই পাড়ার ছেলেপেলে নিয়ে একটা ফুটবল ক্লাব করলো। ক্লাব করছে সে একটা। সে ক্লাব কোথায় জানেন? সে একটা ব্যাচেলার মানুষ, তার রুম হচ্ছে একটা, আর সামনে একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে তার ক্লাব। আমরা খেলতাম, শিল্ড পাইতাম, মেডেল পাইতাম, ওই মেডেল নিয়ে এসে তার ওইখানে রাখতাম। এবং সে আজকে দুপুরের, আজকে খেলার মাঝখানে কী খাওয়া হবে, হ্যাঁ, খেলা শেষে কী হবে, মিষ্টি খাওয়াবো, জিতছি আমরা, পাড়ার লোকদেরকে ডেকে নিয়ে এসে, মানে আমরা তো বাজি খেলতাম, কাঁঠাল বাজি খেলতাম। আমরা ওই বৃষ্টি আসলে কাঁঠাল, তখন বর্ষাকালে কাঁঠাল আসলে কাঁঠাল কিনে বাজি খেলতাম, যে জিতবে, যে টিম জিতবে টিম কাঁঠাল খাবি। এই যে কম্পিটিশন, এই যে আনন্দ, বন্ডিংস, এই যে বললেন, তবে এখনও আছে, এখনও যদি নাই। আমার যেমন, আমি এলাকায়, যে এলাকায় থাকি, আমরা কিন্তু আমার জন্মই বাড্ডায়। আমাদের যে নবীন ক্রীড়া চক্র এখন উদয়, এখন ওই যে জাগরণী ক্রীড়া সংসদ, এখন আমরা নবীনরে বাদ দিয়ে জাগরণী ক্রীড়া সংসদ নাম দিয়ে আমাদের কিন্তু একটা ভালো টিম আছে। আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনে খেলে জাগরণী টিম, ওইটার আমি কোচ। এবং আমাদের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এম এ কাইয়ুম, ডক্টর এম এ কাইয়ুম, আমাদের এমপি ইলেকশন করেছিল বাড্ডা থেকে। ও এখন আমাদের জাগরণী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। উনি আমাদের ক্লাবে এখন হেল্প করে, জাগরণী ফুটবল টিমটা 5 ডিভিশনে খেলে, সর্বক্ষণ খবর রাখে, ওখানে টাকা পয়সা দিয়ে হেল্প করে। তারপরে এলাকার আমরা কিন্তু বাড্ডাতে কিন্তু এখনও কিন্তু স্পোর্টসের না, কায়ুম সাহেব তো খুবই পাগল। মানে মানে এবং শামসু আছে, ভিপি শামসু, ও ফুটবল খেলতো। আমরা কিছু পোলাও, আমরা যারা গেছে, আরুন টারুন, মতিন টতিন, সবাই মিলে কিন্তু এখনও আমরা ক্লাবটাকে ধরে রাখছি। এবং ক্লাব থেকে আমরা এখনও 1st ডিভিশনে ভালো খেলি, সবাই ভালোই আছে। এই জায়গায় একটা বন্ডিং আছে আমাদের। ওটা আছে। আমি তবে কাইম্বের নেতৃত্বে যদি উনি এমপি হইতে পারতেন, তাহলে আমরা আমাদের ক্লাবটা একটু ভালো অবস্থায় যেতে পারতেন। সেটা হয়তো হয় নাই। তারপরে উনি আমাদের সাথে আছেন। উনি যেহেতু একটা পর্যায়ে আছে, আমার মনে হয় যে উনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং উনি ভালো রাজনীতিবিদ আর বন্ধুসুলভ, এলাকার মানুষকে ভালোবাসে। আমার মনে হয় ওনার সাথে এই ফুটবল সংক্রান্ত যে বিষয়টা, এটা নিয়ে আমরা আলাপ করতেই পারি। হ্যাঁ, যে এই ফুটবলের সোনালী অতীতের কিছু, মানে ধরেন খুব বড় কিছু না, কিন্তু না, উনি তো এখান থেকে বড় হয়েছে। উনি আমাদের সব স্পোর্টসের খুব পাগল। উনি আমি বললাম যে ভালোবাসেন এই ফুটবলটাকে প্রাইড নেওয়ার জন্য অনেক টাকা পয়সা দরকার নেই, কিন্তু কিছু প্ল্যানিং দরকার। প্ল্যানিং আমরা করতেই পারি, ওনার সাথে করতে পারি। আমাদের মোহামেডান ক্লাব নিয়েও আমরা ভাবছি এখন। মোহামেডান ক্লাবে আমাদের নতুন কমিটি হয়েছে, যেমন 15 বছর কিছু ছিল না মোহামেডান ক্লাবে। সবাই ভাবতো যে মোহামেডান ক্লাব বিএনপির ক্লাব। এখন এই যে এটা কি হয় কোনোদিন? 17 বছর আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই। এই কারণ অর্থনৈতিক বা হেল্প পাইতাম না। ক্লাবের মনে করতো সব বিএনপি ক্লাব, ক্লাবের কোনো সাহায্য সংস্থা আসতো না। তারপরে আমরা চেষ্টা করে ক্লাবকে গতবার চ্যাম্পিয়ন করালাম। এইবার আমাদের নতুন একটা কমিটি আসছে, বরকতুল্লাহ ভুল হচ্ছে প্রেসিডেন্ট, তারপর ডাইরেক্টর অ্যাডমিন হচ্ছেন লোকমান হোসেন ভুইয়া, ডাইরেক্টর স্পোর্টস আছেন মুস্তাক ভাই। সবাই মিলে আমরা আবার মোহামেডান ক্লাবটা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, দেখি যদি আমরা। এটা ফাইন। আমি একটু আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আপনার 4 ভাই ছিলেন, আপনারা 4 ভাই 2 বোন। 4 ভাই 2 বোন। তো এরা সবাই মোটামুটি এখন মানে আছেন তো? আমার আছেন, বোনরা ভাইরাও আছেন। আম্মা নাই, আমার আম্মা চলে গেছেন। আম্মা গত কোভিডে চলে গেছেন। কিন্তু আম্মা, আমার ফুটবলের সাথে আম্মার প্রাণ। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমার এই ছোটোবেলা থেকে ফুটবল খেলি, ডান পিঠের ছেলে ছিলাম। অনেক মাইর খেয়েছি আব্বার হাতে। আমি যখন স্কুল পলায়া লুকায় যখন আমরা ফুটবল খেলতে যেতাম, তো আব্বা অফিস থেকে আসলে নালিশ করতো আম্মা, আর আব্বা বেল্ট খুলে আমাদের মারতো। হ্যাঁ, আব্বা পছন্দ করতো না ফুটবল। আম্মা আবার এই মা তো মায়ের খাইলেও আম্মা নালিশ করে, আবার মায়ের খেলে আবার আদরও করছে। আমি যখন শুরু করি খেলা, আমরা আসলে স্বাধীনতার পর তো দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওই সময় আমরা ছোট, ক্লাস 7, 8 পড়ি, 9, 10 পড়ি। আব্বা একটা সাধারণ চাকরি করতেন। আমরা এখন যেখানে থাকি ওখানে আমাদের বাসা। এই চাকরি করতেন। আমাদের 6 ভাই বোনের কিন্তু সবাই তো পড়াশোনা, আমি 3rd। আমার বড় বোন, বড় ভাই ভালো স্কুলে পড়তে গেলে একটা খরচ আছে। ওদেরকে দেখতে গেলে আমার দেখতে পারতো না, যে আমার অর্থনৈতিক সচ্ছলতা যেহেতু আমাদের ছিল না, আমার খুব একটা খেয়াল করতো না। ওই ফাঁকে আমি যখন খেলনা করতো, ওই বড় বোন আর বড় ভাইরে নিয়ে আসে,
বংশের বড় ছেলে তো এটা বাপ চাবি ভালো করুক। এটা স্বাভাবিকই এটা ব্যাপার স্বাভাবিক। ছিল। হ্যাঁ, আমাকে তখন আমি তখন ওই যে আমার ভালো স্কুলে পড়তে পারতাম না, ভর্তি করাইতে পারতো না, বলতাম আমাকে ভালো স্কুলে ভর্তি করাইতো না, বাড্ডা আলোচনা সেই স্কুলে পড়তাম। আর আমার বোন আর ভাইরা পড়তো টেকনিক্যাল স্কুলে পড়তো, ফার্ম গ্রেড এসে পড়তো। এটা আমার একটা জেলাসি হয়তো তখন, মানে আমি ভালো স্কুলে ভর্তি হতে পারলাম না, দূর আমি ভালো পড়াশোনা করবো যাকে, বরং আমি খেলাধুলা করি। তখন থেকে আমার মাথার ভিতরে ঢুকছে একটা ফুটবল দেখি খেলে কিছু করা যায়। তখন কিন্তু ফুটবল কিন্তু খুব ভালো ছিল। 70s আপনার এই হাফিজ ভাই, মেজর হাফিজ, গোলাম সরোয়ার টিপু, প্রতাপ শঙ্কর হাজরা, এই আশরাফ ভাই, সালাউদ্দিন ভাই, এরা কিন্তু তখন খেলে। 70s কিন্তু ফুটবল অনেক পপুলারিটি ছিল। হ্যাঁ, বোল্ডে ছিল ভালো। স্বাধীনতার আগে কিন্তু ফুটবল অনেক পপুলারিটি ছিল। আমি 75-এ স্টেডিয়ামে এসে খেলা দেখতাম। 75-এ তখন আমি ক্লাস 7-8 পড়ি। ওই বড় বাইরে এলাকা থেকে বলতো, যা আজকে মহাবারণী খেলা আছে, স্টেডিয়ামে যাও, ওখানে ইট ফালায়া ওদের জন্য জায়গা রাখতাম গ্যালারিতে, যাতে আমি 11টার সময় পাঠিয়ে দিতাম আমাদের। আমরা 11টার সময় আইসা এই ইট, এই দিকে ইট দিতাম, ইট দিয়ে আমরা আটকে রাখতাম এই জায়গাটুকু, ভাই কাউ বসতে দিতাম না। বড় ভাই বলতো, আমরা আসবো পরে, তোরা যা দখল করে বসে থাক, একসাথে দেখবো আমরা পরে একসাথে দেখবো। এই যে দেখেন কত কত সুন্দর একটা জিনিস। আমরা আসতাম, এসে আটকে রাখতাম, আটকে বসে থাকতাম, বড় ভাই আসতো, একসাথে খেলা দেখতাম, যাইতাম। কিন্তু ওই তখন থেকে আমার নেশা ফুটবলের নেশা, ফুটবল খেলা দেখতাম স্টেডিয়ামে এসে, আবার এলাকায় খেলতাম। যে ওই অর্থনৈতিক সচ্ছলতা তখন ছিল না আমার ফ্যামিলিতে খুব একটা, কিন্তু যখন দেখলাম বড় ভাই আর বড় বোন যদি ওরা ভালো করে চাকরি বাকরি করবো, হয়তো ফ্যামিলি দেখবো, আমি কি করবো, আমি ফুটবল খেলি তাইলে, আমি ফুটবলের বিষয়ে নেশা মতো লেগে গেলাম। তাহলে মা, আপনার আম্মা সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট করতো? হ্যাঁ, আম্মা ওই তখন ওই মার ওই যে যখন খেলতাম, ওই বাসায় আসলে ধরেন ভালো একটা নাস্তা, ভালো একটা কিছু খাওয়া তো উচিত। ফুটবল প্লেয়ারের তো খেললে পরিশ্রম তো হয় অনেক। এই আম্মা এই লুকায় লুকায় আমারে আমারে ধরেন বড় ভাই ছোট বন্ধু যদি 2টা রুটি রাখতো, আমার জন্য 5টা রাখতো। আমার কারণ জন্য- আপনার যে দরকার। ও খাটতেছে, কষ্ট করে আসতেছে, ওর একটু বেশি দরকার। আবার ডিম ডিম তো তখন পাওয়াই যেত না, ওই অর্থনৈতিক সচ্ছলতা কম ছিল, ডিম পেতাম না। কষ্ট করে আম্মা ডিম কিনে রাখতো একটা আমার জন্য। আমার প্র্যাকটিসের পরে যে গাদায় গাদা কাপড় কাদায় ভরে আনতাম, এই আম্মা একলা একলা এগুলো কইসা 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 প্র্যাকটিসের কাপড়গুলো ধুয়ে রাখতো। আমি যখন বড় প্লেয়ার হই, যখন মামনা আমানি খেলা হয়, ওই সময় 80-র দশকে, 90-র দশকে, 80-র দশকে, আমার আম্মা যায় না মাঝে বৈশা আল্লাহর কাছে দোয়া করতে থাকতো, আর আব্বা টিভি খুলা খেলা দেখতো। ওইখান থেকে জিজ্ঞেস করতো গোল হইছে কিনা আম্মা, আর আব্বা এখান থেকে গোল হলে শাউট করতো, চিলেচিলি করতো। যতক্ষণ খেলা শেষ নয় তো তখন আম্মা যায় না মাঝে বসে থাকতো। না, মায়ের মানে মায়ের কোনো বিকল্প কখনোই হয় না না, আসলে। এই মানে যে লমদারা গেছে এটা মানে কেন আমি বললাম, কারণ আমার মাও 7 মাস আগে চলে গেছে। তো আমিও জানি যে প্রত্যেকটা দিনই মনে হয় যে মা মনে হয় আছে এখন আছে আমাদের বাসায়। আছে এবং নিশ্চিত আমি তো প্রায় স্বপ্ন দেখি আম্মাকে এখনো, হুম, ডাকে, হয়তো ডাকতেছে, আয় কই গেলি, কি করলি, এরকম। এবং মায়ের সাথে আহ, শেষ কোনো ঘটনা কি মনে আছে যেটা আপনাকে খুব দাগ কাটে? আম্মা তো কোভিডে মারা যায়। কোভিডে মারা যায়, তখন আমি তখন মোটামুটি খেলাধুলা করার পরে, এখন তো যেহেতু আমি একটু পরিচিতি ফেজ, আমাকে ফ্যামিলিতে সবাই একটু প্রায়োরিটি দেয়। আমার কোভিডে মারা যাওয়ার আগে, আমরা ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। উনি মারা যাওয়ার আগে মনে হলো যে জানে উনি মরে যাচ্ছেন, এমন একটা হঠাৎ মরে যায় না, কিন্তু উনি মারা যাওয়ার আগে আধা ঘন্টা আগে আমাদের সবাই দিন নিয়ে ডাইগা কথা বলতেছে। আমরা বলতেছে, বাবা তুই তো সব ভাইগুলো দেখে রাখিস, আমার মনে হয় আর আমি আর বাঁচবো না, সবাই একটু দেখে রাখিস, সবার খেয়াল রাখিস, তোর বাচ্চার দিকে খেয়াল রাখিস, ওদেরকে মারামারি করিস না, সব কিছু ওপেন বই লাগলো আম্মা। তবে আমি মনে করি না উনি এখনো আমার সাথেই আছেন, উনি নাই মনে করি না, আছেন আমার সাথেই। এই ওনার কষ্ট আসলে, ওনার চেষ্টা করেছিলাম অনেক, কোভিডে তো আসলে বোঝেনি। আম্মার স্মৃতি তো অনেক স্মৃতি আমার জীবনে, অনেক স্মৃতি। আম্মা না, আপনার অনেক যে কষ্ট এটা তো করছে আমার জন্য। পরিবারের সবার সাথে বললো, কিন্তু আপনার সাথে একার কথা বলছিলাম, যে একা কোনো একটা মুহূর্ত কি মনে আছে যে শেষের দিকে বা শেষের কিছুদিন আগে, যেটা আপনাকে দাগ ফেলে যে আম্মা এটা বলছিলাম? একটা স্মৃতি আছে কি, আম্মার কিন্তু হার্টে অপারেশন ছিল, বাইপাস। বাইপাসে ছিল।
সেটা হচ্ছে আপনার 96-97-এর দিকে হয়তো, বা তার আগে। আমার একদম ব্লক হয়ে গেছিল, তখন আম্মা জীবিত, এখন তো কোভিডে মারা গেছে লাস্টে। কিন্তু ওই সময় আম্মা যখন হাসপাতালে গেল, আমি তখন লন্ডনে আমরা সোনালী ইউথ ক্লাব টিম নিয়ে খেলতে আসছি লন্ডনে। আমার হঠাৎ আমার বড় ভাই ফোন দিল, লন্ডনে ফোন দিছে যে তুই ব্যস্ত কিনা, বা খেলা শেষ হয়েছে না খেলা আছে সামনে, যদি ফ্রি থাকোস তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তখন আমি বললাম হঠাৎ কী ব্যাপার? আমি বলতেছে খেলা বাদ দিয়ে চলে আসতে বলছে ঢাকায়, বড় ভাই বলতেছে। পরে আমার সন্দেহ হলো যে আমার হয়তো মারা গেছে, আমার হার্টের পেশেন্ট ছিল। পরে আমি আর থাকতে পারিনি এখানে, কাইসার আমি তো আমার সাথে ছিল। তখন আমরা ওই খেলাটুলা বাদ দিয়ে লন্ডন থেকে দ্রুত ঢাকায় চলে আসলাম। আমি আর কাইসার, আমার খুব ইমোশন হয়ে গেছিলাম। কাইসার বলছে তুই যেহেতু ইমোশন হয়ে গেছিস, তোর একা যাওয়া সারা যাবে না, তুই আমার সাথে, আমি তোর সাথে যাবো। কাইসারও খেলা শেষ করে না খেলে আমার সাথে চলে আসে। আসার পরে যখন আমি হাসপাতালে যাই আম্মারে দেখতে, আম্মা যখন শুনছে আমি আসছি, লাফ দৌড়ছে, বলতেছে আমার ফেরেস্তা চলে আসছে। চিন্তা করতে পারেন, লাভ দুইটা দৌড়ে আমার বলতেছে আমার ফেরেস্তা চলে আসছে, আমার কারণ আমার ছেলে চলে আসছে, আমার আর চিন্তা নেই। তখন হ্যাঁ 96-এর কথা, 2003-এ মনে হয়, 3 না 4-এ। যাই হোক, তারপরে যখন আমি আসলাম আম্মার কাছে, আম্মা জড়ায় ধরে আমার কান্দা কেটেছিল, বাবা আমার বাচ্চা, আমার বাচ্চা। তখন আমি চিন্তা করলাম যে মা তো মাই। আমি বলছি বাঁচানোর জন্য কী করতে হবে দেখি, আপনি চিন্তা করেন না। মনে হলো অর্ধেকে সুস্থ হয়ে গেল আম্মা, এমন অবস্থা। তারপর ঠিক আছে বসেন। তখন আমরা এই বোর্ড ডাকলাম, সব ডাক্তারদের নিয়ে বসলাম। ওনারা বললো যে ডিস্ট্রিবিউশন হার্টের যে আর্টারির চতুর্থ ডিস্ট্রিবিউশন লাইনগুলো ব্লক হয়ে গেছে, ছোটো ছোটো ডিস্ট্রিবিউশন লাইন, যেখান থেকে ব্লাড সার্কুলেশনে। এটা তো আমাদের দেশে অপারেশন করার মতো অবস্থান নাই, 12 ঘন্টা 13 ঘন্টা অপারেশন করতে হবে, ব্যাকআপটা নাই আমাদের দেশে। তাইলে কি করা যায়? তাই তো বাঁচবে না। একমাত্র আপনার বোম্বে একটা বিসকেন্ডি হাসপাতাল আছে, ওই হাসপাতালে যদি নিতে পারেন, ওইখানে একজন ডাক্তার আছে, বাংলাদেশি ডাক্তার, ওনাকে যদি পাঠাইতে পারেন আমরা আম্মাকে, তাহলে উনি হয়তো ওখান থেকে ভালো ট্রিটমেন্ট নিয়ে ফিরে আসতে পারে, আর নাইলে ওনারা এখানে বাঁচানো সম্ভব। তারপর নিয়ে গেলেন? হ্যাঁ, আমি তখন বললাম যে আমার কাছে তখন, আমি লন্ডন থেকে আসছি, কোনো টাকা পয়সা আমার কাছে খুব একটা বেশি ছিল না। এখন কথা বলছি ওইখানে 15 লাখ টাকার মতো লাগবে, অপারেশন 8 লাখ টাকা, থাকা খাওয়া যাওয়াটা 12-14 লাখ টাকা লাগবে। আমি বলছি যেই প্রকারই হোক আমি আম্মারে পাঠাবো। আম্মা তো শুনতেছে বাবা। আমি বলছি আপনি কালকেই যাবেন। আমি বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইলাম, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য সব ক্লোজ করে, টাকা পয়সা ক্লোজ করে আমি পাঠাই দিলাম আম্মারে। পাঠাই দেওয়ার পরে উনি যখন শুনছে যাবে, দাঁড়ায় আমি একটা আবার লন্ডন থেকে আসার সময় ওনার একটা কেস আনছিলাম, কেসটা পইরা উনি মনে হচ্ছে নিজে দৌড়ায় প্লেনে উঠতেছে, এমন অবস্থা। সে দৌড়ে প্লেনে গেল, আমার ভাই গেল সাথে, আমি দিতে টাকা জোগাড় করলাম, অপারেশন করে আমরা আম্মাকে ফিরে আনলাম সেই 2003 বা 5-এ। অদ্যবধি আম্মা ভালোই ছিল, কিন্তু এই যে ভালোবাসা, আমার প্রতি যে কনফিডেন্স আমার আম্মার, সেইটা আমি কোনোদিন ভুলবো না। এবং আমার মনে হয় আমি এখনও ভালো আছি আম্মার দোয়ায়, আমার ফ্যামিলি ভালো আছে, সবাই ভালো আছে। এই ওনার জন্য আজকে আমরা এখনও, আমি পৃথিবীর মানে আমার মনে হয় পৃথিবীর সব আবেগী মানুষগুলো একই রকমই হয়। মানে আপনি যে কথা বলছিলেন, আপনার কথা শুনতে শুনতে কিন্তু আমার নিজের চোখেও পানি চলে আসতেছিল যে মানে পৃথিবীর সব মাগুলো একই রকম। মার কোনো বিকল্প নাই, সব মা একই রকম। আমার মা আমাকে বলতো, আমার ছেলেরে বলতো, তোর ছেলের কিন্তু আমি কিন্তু অনেক ভালোবাসি তোর ছেলের, আমি যদি চলে যাই ওকে মারবি না, ওর আদর করবি। এই যে মার কিন্তু মারা যাচ্ছে, তার কোনো ফিলিংস নাই, সে চলে যাচ্ছে, কিন্তু সে এখনো উপদেশ দিয়ে যাচ্ছে। বুঝেন ব্যাপারটা? ভালোবাসার কমতি নেই, এক বিন্দু কমতি নেই। উনি কিন্তু নাই, উনি যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবী ছেড়ে, এটা কিন্তু তার মনেও নাই। সে কিন্তু তারপরে অমুকরে ভালো রাখিস, অমুকরে দেখে রাখিস, সে সাজেশন দিয়েই যাচ্ছে। কি মা! আপনি এটা মজার কথা আপনাকে বলি, মজার কথা না, এটা এটা একটা একটা অন্যরকম কথা, এটা দিয়ে আমরা শেষ করবো, আমাদের সময় শেষ। সেটা হচ্ছে যে আমি আমার এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকটা পর্বেই মনে হয় 25টা পর্বের মধ্যে আমি 15টা বা 20টা পর্বেই আমি সবার মার কথা জিজ্ঞেস করি। আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল দেখলাম। হ্যাঁ, এটা ইমোশন হয়ে গেছে, আমিও আমার লোম দাঁড়িয়ে গেছে গায়ের। মা সব মায়ের কোনো বিকল্প নেই। যাই হোক, কারণ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কথা বললাম। এই যে অনুষ্ঠানটার আর্কাইভস, এই আর্কাইভসটা আসলে
আমার আপনার আমৃত্যুই থাকবে এবং এটা সোশ্যাল মিডিয়া থাকবে, আপনার কাছে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চ্যানেল এসের দর্শকদের যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমি দর্শকদের বলবো, সবারই তো ছেলে পেলে আছে, বাসায় বাচ্চা আছে, নতুন প্রজন্ম এরা, এদেরকে শাসন করবেন কিন্তু গায়ে হাত তুলবেন না। এদেরকে আদরে শাসন করবেন, আদর দিয়ে শাসন করবেন, বোঝানোর চেষ্টা করবেন। এরা বাচ্চা, এরা যাতে আপনার নতুন প্রজন্ম, আপনার ভবিষ্যতের প্রজন্ম, এরা কেউ ডক্টর হইতে পারে ভালো, কেউ ভালো প্লেয়ার হইতে পারে, কেউ ভালো ইঞ্জিনিয়ার হইতে পারে। এদেরকে অ্যাটলিস্ট ডিসিপ্লিন রাখার চেষ্টা করবেন, যাতে তারা ঠিকমতো এই মোবাইল আসক্ত থেকে দূরে থাকে এবং তারা মাঠে যায়, খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে। এটা আমার প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ, প্রিয় ফুটবলার সাইদ হাসান কারণের সাথে। সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।